আমার অস্তিত্বে শুধুই তুই। পার্ট 33। সাবিকুননাহার নিপুণ। আদ্র আর নিপুণ এসে বসেছে সোহাইবদের বরাদ্দকৃত টেবিলে। নিপুণ অবাক চোখে একবার সোহাইবকে দেখছে আর একবার অর্পাকে দেখছে। অনিমেষে আদ্রের কাছাকাছি ঘেঁষে বসল সে। কনুই দিয়ে আদ্রের হাতে অনবরত খোঁচা দিতে লাগল। আদ্র বিরক্ত হলো তার এই কাজে। গম্ভীর স্বরেই বলে উঠল, কি হলো, এভাবে খোঁচাচ্ছিস কেন? যা বলার সরাসরি বল। নাকি অতি আশ্চর্যে বোবা হয়ে গেছিস তুই? নিপুণ বেশ অস্বস্তিতে পড়ল। লজ্জাও পেল খানিকটা। সে ভাবেনি আদ্র এমন জোরে কথাটা বলবে। চট জলদি আদ্রের থেকে দূরত্ব বজায় করে নিল সে। অর্পা এতক্ষণ ধরে খেয়াল করছে সব। সে বেশ বুঝতে পেরেছে নিপুণের ভাবনাগুলো। তাই সোহাইবকে বলল, আপনারা খাবার অর্ডার দিন, আমি আর নিপুণ একটু ওই দিক থেকে ঘুরে আসি। তৎক্ষণাৎ সোহাইব প্রশ্ন করল, ওই দিকে কোথায় যাবে তোমরা? অর্পা চোখ দিয়ে নিপুণের দিকে ইশারা করল, তারপর বলে উঠল, রেস্টুরেন্টের ওই জায়গাটা খোলামেলা আছে, আমার একটু সেখান থেকে আড্ডা মেরে আসি। আপনারা ততক্ষণ খাবার অর্ডার দিন। আদ্র একবার নিপুণের দিকে তাকালো। মুখ কালো করে বসে আছে সে। আদ্র বেশ বুঝতে পারছে ওই সময়ের ধমকটা ঠিক হজম করতে পারেনি। দীর্ঘশ্বাস ফেলল সে। মনে মনে বলে উঠল, এত রাগেই মেয়ের আসে কোথা থেকে? থাকুক মুখ কালো করে, আমিও আজ আগ বাড়িয়ে কথা বলতে যাব না। দেখি কেমন করে রাগ ভাঙ্গে। অর্পা নিপুণকে নিয়ে চলে গেল রেস্টুরেন্টের অন্য প্রান্তে। কথায় ব্যস্ত হলো দুজন। অর্পার হাস্যোজ্জ্বল কণ্ঠ নিপুণকে উদ্দেশ্য করে বলে উঠল, তুমি জানো নিপুণ, সোহাইব আর আমার প্রথম দেখা কোথায়? আমাদের বাড়িতে। আমাকে পড়াতে গিয়েই তো ভাইয়ের সাথে দেখা হয়েছিল। প্রশ্নাত্মক চাহনি নিপুণের। অর্পা নিপুণের কথায় হেসে উত্তর দিল, মোটেও না, তোমার ভাইয়ের সাথে আমার প্রথম দেখা সিলেটে। দ্বিতীয় দেখা তোমাদের বাড়িতে। অর্পার কথায় নিপুণ বেশ অবাক হল। মনে পড়ে গেল কবে সোহাইব সিলেটে গিয়েছিল। এত আগে থেকে দুজন দুজনকে চিনে? অর্পা বেশ কিছুক্ষণ ধরে নিপুণের চেহারার দিকে তাকিয়ে আছে। মূলত নিপুণের অবাক হওয়া চেহারাটা দেখছে। মুচকি হাসে অর্পা। মেয়েটাকে অবাক হলে বেশ লাগে। নিপুণের মুখের সামনে তুড়ি বাজিয়ে বলে উঠল, কি ভাবছো তুমি? কিছু না। অর্পা আবার বলে উঠল, জানো আমি তোমার ভাইয়ের প্রেমে পড়েছি কিভাবে? নিপুণ ভীষণ লজ্জায় পড়ে। এখন ভাইয়ের প্রেম কাহিনী শুনতে হবে তাকে? তবে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। নিপুণ ডানে বামে মাথা নাড়ে। অর্থাৎ সে জানে না। অর্পা এবার বলতে শুরু করে, আমি তোমার ভাইকে লিফটে প্রথম দেখে কফি মগটা রাখতে দিয়েছিলাম, কিন্তু তোমার ভাই চুরি করে এক চুমুক খেয়ে ফেলেছিল। ভেবেছিল আমি দেখিনি, কিন্তু আমি তা দেখে ফেলেছিলাম। তখনই আমি তোমার ভাইয়ের প্রেমে পড়েছিলাম। তারপর আবার আমাদের দেখা হয় সিলেটের চা বাগানে। তোমার ভাই সেদিন আমাকে একা ফেলে চলে এসেছিল সেদিন। আর তোমার ভাইয়ের দেখা পাইনি আমি, তখন আমি বুঝেছিলাম আমি সোহাইবকে ভালোবাসি। এতটুকু বলে অর্পা থামে। নিপুণ খুব মনোযোগ দিয়ে অর্পার কথাগুলোকে শ্রবণ করছিল। কিছুক্ষণ পরে অবাক হয়ে বল উঠল, তাহলে আবার ভাইয়াকে পেলে কি করে? অর্পা নিপুণের হাত ধরে মুচকি হেসে বলল, আদ্র ভাইয়ের জন্য পেয়েছি। নিপুণ অবাক হয়ে বলল, আদ্র ভাই? হুম। অর্পা আবার বলতে শুরু করল, আমি যখন সোহাইবকে খুঁজে পাচ্ছিলাম না তখন আমার দেখা হয় আমার বন্ধুর এক বড় বোনের সাথে। তিনি আমাকে বলেছিলেন আদ্র ভাই কথা। তিনি নাকি আমাকে সাহায্য করতে পারবে। তাই আমি আদ্র ভাইয়ের অফিসে যাই। যদিও ওনাকে বলতে একটু সংকোচ বোধ হচ্ছিল। ওনাকে বলার পর উনি সরাসরি সোহাইবের ছবি দেখিয়েছিল। তখনই আমি জানতে পারি সোহাইব আর উনি ভাই। কথাটা বলে অর্পা থামল। বেশ কিছুক্ষণ নিস্তব্ধতা বিরাজ করল সেখানে। নিপুণ অবাক হয়ে গেল অর্পার কথায়। আদ্র এত আগে থেকে সব জানতো? ওকে কিছুই বলেনি? সব না বলুক, অন্তত কিছু তো বলতো। মনে মনে বলে উঠল, আজ থেকে নিপুণ ও কিছু বলবে না আদ্র ভাইকে। কথাও বলবে না তার সাথে। তবে আদ্র ভাই একটা ভালো কাজ করেছে। অর্পাকে তার ভীষণ পছন্দ। ভাইয়ের বউ হলে তার মনের মতো একটা ভাবি হয়ে যাবে। খোঁজাখুঁজি বাদে ফ্রিতে একটা ভাবি পেয়ে গেলে মন্দ হয় না। মুখে কিঞ্চিত হাসি ফুটে উঠল তার।
তবে সে হাসি লুকিয়ে রাশভারী কণ্ঠে অর্পাকে উদ্দেশ্য করে বলে উঠল, আমি আর তোমাকে আপু ডাকতে পারবো না। অর্পা অবাক হয়ে যায় নিপুণের কথায়। কেন? আমাকে কি তোমার পছন্দ হয়নি নিপুণ? অর্পার এমন ভীতু চেহারা দেখে নিপুণ এবার হেসে দেয়। খুশিতে গদগদ হয়ে বলে উঠে, তোমাকে এবার আমি ভাবি ডাকবো এবার থেকে। ভাবিকে আপু ডাক আমার ঠিক পোষাবে না। কি বলো? অর্পাও হেসে দেয় নিপুণের কথায়। বেশ কিছুক্ষণ তারা এভাবে গল্প করে। অবশেষে ফিরে যায় সেই কাঙ্ক্ষিত স্থানে যেখানে আদ্র আর সোহাইব বসে আছে। নিপুণ এসেই সোহাইবের পাশে বসে পড়ে সোহাইবকে উদ্দেশ্য করে বলে উঠে, ওই দিকে সরে যাও, এই দিকে ভাবি বসবে। নিপুণের কথায় সোহাইবের চোয়াল ঝুলে যাওয়ার উপক্রম। এই মেয়ে বলে কি এখনই ভাবি? তবে মনে মনে ভীষণ খুশি হলো সে। তৎক্ষণাৎ আদ্রের পাশের চেয়ারটাতে সরে বসে পড়ে। আদ্রের পাশে সোহাইব, তার পাশে নিপুণ। আর নিপুণের পাশে বসেছে অর্পা। নিপুণ চুপচাপ নিজের খাবার খাচ্ছে। আদ্র বারে বারে নিপুণের দিকে তাকাচ্ছে। তবে নিপুণ একটি বারও চোখ তুলে তাকায়নি আদ্রের দিকে। আদ্র মনে মনে বেশ বিরক্ত হলো এই ব্যাপারটা নিয়ে। বিড়বিড় করে বলে উঠল, ভাই বোন দুটোই আস্ত গর্ধব। রেস্টুরেন্টের বিল চুকিয়ে সবাই বেরিয়ে এলো। গাড়িতে উঠা নিয়ে বাঁধল আরেক বিপত্তি। নিপুণ জেদ ধরেছে সে অর্পার সাথে পেছনের সিটেই বসবে। অগত্যা তার জেদের কাছে হার মানতে হলো সবাইকে। আদ্র ড্রাইভ করছে, সাথে ফ্রন্ট সিটে বসে আছে সোহাইব। পেছনে নিপুণ বকবক করেই যাচ্ছে অর্পার সাথে। এই কথা ওই কথা, তাদের মা চাচিদের কথা সব বলছে অর্পাকে। অর্পাও মনোযোগ দিয়ে সব শুনছে। এই মুহূর্তে নিপুণের থেকে সুখী মানুষ কেউ নেই পৃথিবীতে, কিন্তু নিপুণের সুখ বেশিক্ষণ পর্যন্ত স্থায়ী হলো না। কিছু দূর যেতে অর্পা নেমে গেল, তার সাথে সাথে নেমে গেল সোহাইবও। পেছনে নিপুণ একা রয়ে গেল। ঘাপটি মেরে বসে রইল পেছনের সিটে। তখনই আদ্রের গম্ভীর কণ্ঠ শোনা গেল, ফ্রন্ট সিটে এসে বসো। নিপুণের পিলে চমকে উঠে এই কণ্ঠস্বর শুনে। তখনই আবার কানে আসে সেই গুরুগম্ভীর আওয়াজ, ফ্রন্ট সিটে এসে বসবি নাকি চাপকে নিয়ে আসবো এখানে? আমার অস্তিত্বে শুধুই তুই। পাঠ 34। সাবিকুননাহারো নিপুণ। নিপুণ মুখ ফুলিয়ে পেছনের সিট থেকে নেমে ফ্রন্ট সিটে এসে বসে আদ্রকে সিট বেল্টের কথা বলতে হয়নি, নিজেই লাগিয়ে নিয়েছে। আদ্র একবার নিপুণের দিকে তাকালো, পরখ করে নিল কিছুক্ষণের মধ্যেই। কিছুক্ষণের মধ্যে আদ্রের গম্ভীর আওয়াজ ভেসে এলো, ওই সময় ফ্রন্ট সিটে বসলি না কেন? কি হলো বল, কেন ফ্রন্ট সিটে আসতে বলার পরও আসলি না? কথা কানে যাচ্ছে না? কথা বলছিস না কেন? নিপুণের চুপ থাকাটা আদ্রর মাথায় তরতর করে রক্ত তুলে দিল। স্টিয়ারিং থেকে দ্রুত হাতটা চলে গেল নিপুণের গালে। সজোরে চেপে ধরল নিপুণের গাল। নেকড়ে মতো চোখ জোড়া রাখল নিপুণ পীড়াদায়ক সেই আদলে। নিপুণের মুখে স্পষ্ট ব্যথার ছাপ দেখতে পেল আদ্র, তাও ছাড়ল না তাকে। পাক ব্যথা। আদ্র তার মুখটা একটু সামনে নিয়ে হেসেহেসিয়ে বলে উঠল, তুই আমাকে তেজ দেখাচ্ছিস নিপুণ? শিকদার ইফনান আদ্রকে তুই তেজ দেখাচ্ছিস? শুধরে যা। এমন ভুল আর দ্বিতীয়বার করিস না। যে জিনিস আমি পছন্দ করি না সে জিনিস আমার সামনে মোটেও করবি না, ফল খুব খারাপ হবে। আর তেজ দেখিয়ে আমার সাথে কথা না বলা, আমার সাথে দূরত্ব বজায় রাখা তো আমি মোটেও সহ্য করব না। নিপুণের চোখের জল বাঁধ মানল না। অঝরে বেরিয়ে এলো তা কোটর ছেড়ে। গড়গড় করে জল বেরোতেই লাগল। কোনো বাঁধের গেট খুলে দিলে জল যেভাবে উগলে আসে অন্যত্র, ঠিক তেমনি ছাড় পেয়ে চোখের জলগুলো উগলে উগলে আসছে। হাতের মধ্যে গরম কিছুর আভাস পেতেই আদ্র নিপুণের চোখের দিকে তাকায়। হ্যাঁ, মেয়েটা কাঁদছে। নিঃশব্দে কাঁদছে। কোনো আওয়াজ বের হচ্ছে না। কোনো বেশি ব্যথা দিয়ে ফেলেছে কি? অতি দ্রুতই হাতটা গাল থেকে নামিয়ে স্টিয়ারিং এ রাখল। কিছুক্ষণের ব্যবধানে কি করে ফেলেছিল তা ভাবতেই আরো রাগ লাগছে তার। সে কি ভাবে পারল এই নরম তুলতুলে গালে এই পাথরের ন্যায় হাত দিয়ে চাপ দিতে? এই গালগুলো তো শুধু আদরের জায়গা, সে জায়গায় ব্যথা দিয়ে সে বড় অন্যায় করে ফেলেছে। এখন এর প্রায়শ্চিত্ত কিভাবে করবে সে? নিজের চুলগুলো মুষ্টি করে ধরল সে। নিপুণ এখনো চোখের জল বিসর্জন দিয়ে যাচ্ছে। এই চোখের জল আদ্রের কাছে বিষাক্ত মনকাটার মতো লাগছে।
যা কিছুক্ষণ পর পর বিঁধে যাচ্ছিল আদ্রের এই সুঠাম বক্ষে, যার বিষ ছড়িয়ে পড়ছিল শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে। পাগল পাগল লাগলো তার। চুল থেকে হাতটা ছাড়িয়ে দ্রুত নিপুণের গালে স্পর্শ করল। এত আলতো ভাবে স্পর্শ করল যেন কোনো নবজাতকের শরীর। ব্যাকুল কণ্ঠ তার, আই অ্যাম শ। আদ্রের কথাটা সম্পূর্ণ করার আগে নিপুণ হেঁচকানো গলায় বলে উঠল, আমি বাড়ি যাব। প্লিজ আমাকে বাড়িতে দিয়ে আসুন। আদ্রের মুখ বন্ধ হয়ে গেল। সে আর কথা বাড়ালো না। গাড়িতে নিস্তব্ধতা বিরাজ করল। গাড়ি ছুটল তার নিজের গতিতে। 10 থেকে 12 মিনিটের মাথায় গাড়িটি শিকদার বাড়ির গেট দিয়ে ঢুকল। গাড়িটি থামতে দেরি করল কিন্তু নামতে দেরি করল না। এক ছুটে চলে গেল সদর দিয়ে। গাড়ি থেকে কলেজের ব্যাগ পর্যন্ত নেয়নি সে। আদ্র তপ্তশ্বাস ফেলল। পেছনের সিট থেকে নিপুণের ব্যাগ হাতে নিয়ে হাঁটা দিল সদরের দিকে। সে জানে এখন নিপুণ কি করবে। দরজা জানালা বন্ধ কিরে নিশ্চয়ই ফ্যাচফ্যাচ করে কাঁদবে। নিজে নিজে কিছুক্ষণ দুঃখ বিলাস করবে। আদ্রের নামে হাজার অভিযোগ পুষে রাখবে। আচ্ছা, আজকে কি আদ্র তার ভালোবাসাকে বেশি কষ্ট দিয়ে ফেলেছিল? খুব কি বেশি কষ্ট পেয়েছে সে? আজকে কি অনেক কাঁদবে নিপুণ? খুব কি অভিযোগ করবে আদ্রের নামে? তোর প্রতিটা অভিযোগ আমি মাথা পেতে নিব আমার হৃদয়হরণী। শুধু একবার আমার অস্তিত্বে চলে আয় তুই। তোর প্রতিটা দুঃখ আমি পুষিয়ে দিব ভালোবাসা দিয়ে। শুধু একেবারের জন্য আমার হয়ে যা, প্লিজ। তারপর তোকে ভালোবাসা দিয়ে দিয়ে অতিষ্ঠ করে তুলব। প্রমিজ, পাক্কা প্রমিজ। আদ্র নিপুণের ব্যাগ নিয়ে নিজের রুমে চলে গেল। তবে যাওয়ার আগে নিপুণের দরজাটা চেক করে গেল। না, বন্ধ করে রেখেছে। বেলা হয়েছে বেশ। চারদিক বেশ হলদেটে কিরণ ছড়িয়েছে। খা খা রোদ। দুপুরে আদ্র আর সোহাইবকে নিচে নামতে দেখে সবাই বেশ অবাক হলো। সচরাচর তাদের দুপুর বেলা দেখা যায় না। অনিমা শিকদার টেবিলে খাবার গুছাচ্ছে। সবাই নামছে আস্তে আস্তে। জুবাইর শিকদার বাড়িতে নেই। জুনাইদ শিকদার ঘরে খাবেন। তিনি আজ আর নিচে নামবেন না। অনিমা শিকদার আদ্র আর সোহাইবকে উদ্দেশ্য করে বলল, আজ সূর্য কোন দিক থেকে উঠেছে? 2 শেহজাদা আজ বাড়িতে? সোহাইব আদ্রের দিকে তাকালো। সে কিছু বলবে তার আগে আদ্র বলে উঠল, অফিসে আজকে ছোট চাচ্চু আছে, আমাদের তেমন কাজ নেই। তাই ভাবলাম চলে আসি। সব সময়ের মতো আদ্রের গুরুগম্ভীর আওয়াজ, তাই কেউ আর কথা বাড়ালো না। মাঝখান থেকে সোহাইব বলে উঠল, আজকে ওই শয়তানটা কোথায়? আওয়াজ পাচ্ছি না কেন? এত শান্তি দেওয়ার মতো মেয়ে তো ও না। আখি শিকদার শশা কেটে টেবিলে রাখল। নিপুণ তো কলেজে গেছে। তুই মনে হয় যেন জানিস না। আখি শিকদারের কথায় সোহাইব দ্রুত মাথা নাড়াল। না না, নিপুণ তো আমাদের সাথেই এসেছে। ওর কলেজে কিছু হবে না বলায় আমরা তো ওকে নিয়েই এসেছি। কলেজ থেকে রেস্টুরেন্টে তারপর বাড়ি? সোহাইবের কথায় আখি শিকদার অবাক হয়ে বলে, ওমা, আমরা এতজন বাড়িতে কেউই তাকে দেখিনি। টেরও তো পেলাম না কখন এসেছে। তিনি জেসমিন শিকদারকে তাড়া দিয়ে বলেন, একটু ডেকে দেয় তো জেসু। খাবার খেয়ে যাক। জেসমিন যেই পা বাড়াবে অমনি আদ্র পেছনে থেকে বলে উঠল, ওকে ডকার প্রয়োজন নেই ছোট চাচি। গাড়িতে ঝিমোচ্ছিল, এখন বোধহয় ঘুমাচ্ছে। আর তাছাড়া রেস্টুরেন্ট থেকে তো খাবার খেয়েই এসেছে। একটু পর খাবার খেলে কিছু হবে না। ঘুমাতে দাও ওকে। আদ্রের এহেন কথায় নিপুণকে আর কেউই ডাকল না। সত্যিই তো বলেছে আদ্র। রেস্টুরেন্ট থেকে খেয়ে এসেছে। একটু পর খাবার খেলে এমন কিছু হবে না। যে যার মতো খেতে লাগলো, শুধু খেলো না আদ্র। জেসমিন শিকদার আদ্রের দিকে তাকিয়ে বলে উঠে, তুমি খাচ্ছ না কেন আদ্র? খিদে নেই? কথাটা বলে আর এক মুহূর্ত নিচে দাঁড়ালো না আদ্র। গটগট পায়ে হেঁটে চলে গেল নিজের রুমে। আমার অস্তিত্বে শুধুই তুই। পাঠ 35। সাবিকুননাহার নিপুণ। সন্ধ্যা হয়েছে, তবে আজ শিকদার বড়ির রং বিচিত্র। নিপুণ একবারের জন্য রুম থেকে বের হয়নি। বের হবেই বাকি করে। গাড়িতে আদ্রের যে রূপ দেখেছে সে কথা ভাবলে এখনো নিপুণের শিরদাঁড়ায় ঠান্ডা হাওয়া বয়ে যায়। কি ভয়ঙ্কর রূপ ছিল! ভাবলেই গায়ে কাটা দেয়। আয়নার সামনে গিয়ে দাঁড়ালো নিপুণ। খুঁটিয়ে খুঁটিয়ে নিজের মুখখানা পরিদর্শন করতে লাগল। বাম গালে 3টি এবং ডান গালে 1টি আঙ্গুলের ছাপ স্পষ্ট।
নিপুণ নিজের গালে হাত বোলালো। বিড়বিড় করে বলে উঠল, নিষ্ঠুর আপনি আদ্র ভাই। কঠোর মানব আপনি। আমাকে আজ এত কষ্ট দিলেন অথচ একবারও আমার খোঁজ নিতে এলেন না। এই আপনার ভালোবাসা? ভালোবাসার মানুষের রাগ ভাঙাতেও আপনি জানেন না আদ্র ভাই। এ আপনার কেমন ভালোবাসা? নিচ থেকে অনিমা শিকদার চেঁচাতে চেঁচাতে ক্লান্ত হয়ে গেছে কিন্তু নিপুণের কোনো সাড়া শব্দ নেই। তাই তিনি সোজা নিপুণের ঘরে চলে আসেন। এসেই দেখতে পায় নিপুণ আয়নার সামনে দাঁড়িয়ে। বিড়বিড় করছে সে। কি হলো এভাবে আয়নার সামনে দাঁড়িয়ে কি দেখছিস? অনিমা শিকদারের কথায় নিপুণ চটজলদি পেছনে ফেরে। আমতা আমতা করে বলে উঠে, কিছু না বড়মা, এমনি দেখছিলা। বলার জন্য আর কোনো কথা খুঁজে পেল না সে। কথা ঘুরাতে এবার বলে উঠল, অনেক দিন মাথায় তেল দেই না বড়মা। আজ আমার মাথায় একটু তেল দিয়ে দিও তো। মাথাটা ব্যথা করছে খুব। অনিমা শিকদার ব্রু কুঁচকে তাকালো নিপুণের দিকে। কি ব্যাপার, তেল দেওয়া নিয়ে নাক উঁচু করা মেয়ে আজ তেল দিতে চাইছে? অনিমা শিকদার নিপুণের দিকে এগিয়ে গেল, মুখের নকশা ভালো করে পর্যবেক্ষণ করল। না, তিনি ঠিকই ভেবেছেন। তার ছেলে আবার মেয়েটাকে মেরেছে। গালে আঙুলের দাগগুলো বোঝা যাচ্ছে। তিনি নিপুণের গালে হাত দিয়ে প্রশ্ন ছুড়ে দিল তার দিকে। আদ্রের সাথে ঝামেলা হয়েছে তোর? আবার মেরেছে তোকে? নিপুণ তাজ্জব বনে যায় অনিমা শিকদারের এমন প্রশ্নে। আমতা আমতা করে উত্তর খুঁজতে লাগে চারপাশে, কিন্তু এত হাতরেও কোনো উত্তর খুঁজে পায় না। অগত্যা তার জবান বন্ধ থাকে। কিচ্ছুটি বলতে পারে না সে। নিপুণের এমন চুপ থাকায় অনিমা শিকদার যা বোঝার তা বুঝে যায়। নিপুণকে টেনে নিয়ে খাটের একপাশে বসান। ড্রেসিং টেবিল থেকে চিরুনি এনে চুলগুলো আছড়ে দিতে দিতে বলে উঠল, রাতে তেল দিতে হবে না। সব তেল বালিশে লেগে যাবে। নিপুণ অনিমা শিকদারের কথায় শুধু মাথা নাড়ল। অনিমা শিকদার বিনুনি পাকাতে পাকাতে বলল, কি কারণে আদ্রের সাথে তোর ঝামেলা লাগে বলতো? ওই ছেলে তো এমনিতেই রগচ্চা, একটুর থেকে একটু হলেই ক্ষেপে যায়। তুই কোন দুঃখে ওর সাথে লাগতে যাস বলতো? নিপুণের এবার কান্না চলে আসে। চোখগুলো ভরে আসে। সত্যিই তো, সে যদি ওই সময় ঘাড় তোত্তারামিটা না করত তাহলে তো আদ্র ভাই তাকে মারত না। নিজের উপরই এবার বেশি রাগ লাগলো নিপুণের। সে কেন ওই সময় নর্মাল থাকলো না? কেন তখন ঘাড় তোত্তারামি করেছে আদ্রের সাথে? তার এসব ভাবনার মাঝে ছেদ পড়ে অনিমা শিকদারের কথায়। এত বড় দামড়া ছেলে হয়ে একটা কলেজ পড়ুয়া মেয়ের গায়েও এখনো হাত তুলে কি করে? আজকে ওর হাত আমি ভাঙব। কথাগুলো বলে তিনি বিনুনিতে রাবার পেঁচালেন। নিপুণের সাইডে দিয়ে বসে বললেন, তুই ফ্রেশ হয়ে আমার কাছে এসে বসতো, একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। কি কথা বড়মা? এখন না। আগে ফ্রেশ হয়ে আয়, তারপর বলবো। নিপুণের জোড়া জড়িতে কাজ হলো না। অনিমা শিকদার কিছুতেই বললেন না। তাই বাধ্য হয়ে ফ্রেশ হতে চলে গেল সে। অনিমা শিকদার বসে রইল তার খাটে। 5 মিনিটের মাথায় নিপুণ ওয়াশরুম থেকে বেরিতে এলো। হেঙ্গার থেকে তোয়ালে দিয়ে হাতমুখ মুছে অনিমা শিকদারের কাছে গিয়ে বসল। এবার বলো, কি এমন গুরুত্বপূর্ণ কথা বলবে? অনিমা শিকদার হাসেল। এই মেয়ের একটুও ধৈর্য নেই। কথা শোনার চক্করে আদ্রের সাথে হওয়া ঝামেলা অমনু ভুলে গেল। তিনি ফিসফিস করে বলল, বলবো, কাউকে বলতে পারবি না কিন্তু। আচ্ছা বলবো না। তুমি বলো তো আগে। আমরা আগামী শুক্রবার একটা মেয়ে দেখতে যাচ্ছি। মেয়ে দেখতে যাচ্ছি কথাটা শোনা মাত্রই নিপুণ এক মুহূর্তের জন্য থমকে গিয়েছে। আদ্রের সাথে হওয়া ঝামেলার কথা বেমালুম ভুলে গেল কিছুক্ষণের মধ্যেই। এক গাদা ভয় তাকে গ্রাস করে আঁকড়ে ধরেছে। বুকের ভেতর কেমন জানি করে উঠল তখন। কিছু হারানোর ভয় তাকে ঘিরে ধরল খানিকেই। বুকের উপরটা ভারী হতে শুরু করল। গলাটাও শুকিয়ে এলো। বারে বারে ঢোক গিলল এই প্রয়াসে যাতে গলাটা একটু ভিজে। কিন্তু ভেজানো গেল না এই কাঠ কাঠ গলাটা। কণ্ঠটা একটু ভারী হয়ে এলো কি? স্বরটা কি একটু কাপা কাপা ছিল? হ্যাঁ, বোধ হয়। কাপা কাপা কণ্ঠে নিপুণ বলে উঠল, কার জন্য মেয়ে দেখতে যাচ্ছি বড়মা? আদ্র ভাইয়ের জন্য? আদ্র ভাইয়ের জন্য কথাটা বলতে নিপুণের গলা ধরে এলো। ধুর, আদ্রের জন্য হবে কেন? ওকে না জানিয়ে মেয়ে দেখতে গেলে পরে বাড়িতে কি তুলকালাম হবে সেটা কি আর আমরা জানি না?
সোহাইবের জন্য দেখতে যাচ্ছি মেয়ে। অনিমা শিকদার কিছুক্ষণ থেমে আবার বলে উঠল, জানিস মেয়েটা ভীষণ মিষ্টি। আমার তো খুব পছন্দ হয়েছে মেয়েটাকে। তোর মা এটা একটা ভালো কাজ করেছে বুঝলি। সোহাইবেরও বেশ পছন্দ হবে দেখবি। সবচেয়ে বড় কথা হলো মেয়েটাকে আমরা খুব ভালো করে চিনি। নিপুণের সন্দেহ ভুল হওয়ায় সে লম্বা একটা শ্বাস ফেলল। আল্লাহর কাছে শুকরিয়া জানালো মন থেকে, তার বুকের ওপর থেকে একটা বিশাল পাথর নেমে গেল মুহূর্তেই। না হয় এক্ষুনি পাথরের নিচে চাপা পড়ে তার দম বের হয়ে যেত। সে তো ভেবেছিল আদ্র ভাইয়ের বিয়ের কথা বলছে, কিন্তু এরা তো সোহাইবের বিয়ের কথা বলছে। সোহাইবের কথা আসতেই নিপুণের টনক নড়ে। সোহাইব ভাই তো অর্পা আপুকে ভালোবাসে। এখন কি হবে? আরেক চিন্তা নিপুণের মাথায় ঘুরপাক খেতে লাগল। তখনই মনে পড়ল অনিমা শিকদারের শেষের কথাটি, যে মেয়েটাকে আমরা খুব ভালো করে চিনি। মনে মনে বলে উঠল, তার মানে আমিও চিনি মেয়েটাকে। সময় ব্যয় না করে দ্রুত অনিমা শিকদারকে প্রশ্ন করে ফেলল, মেয়েটাকে বড় মা? আমিও কি চিনি? হ্যাঁ, অর্পা। ব্যাস এতটুকু কথাই ছিল নিপুণের মন শান্ত করার জন্য। অনিমা শিকদারের কথায় সে অবাক হয়েছে বইকি। তার ভাই অর্পাকে পছন্দ করে, আবার অর্পাও তার ভাইকে পছন্দ করে। পরিবার থেকেও অর্পাকে পছন্দ করেছে ভাইয়ের জন্য। সবাটাই কি কাকতালীয়? কোনো ঘোটালা আছে কি? আমার অস্তিত্বে শুধুই তুই। পাঠ ৩৬। সাবিকুননাহার নিপুণ। রাতে সবাই খাবার টেবিলে উপস্থিত হয়েছে। যে যার যার বরাদ্দকৃত চেয়ারে বসা। নিপুণ আছে আদ্রের মুখোমুখি। চোরা নজরে আদ্রের দিকে তাকাতে গিয়ে কয়েকবার ধরা খেয়ে ফেলেছে আদ্রের কাছে। মুহূর্তেই আসামির মতো চোখ নামিয়ে ফেলেছে নিপুণ। যতবার আদ্রের দিকে তাকিয়েছিল ততবার আদ্র কেমন জানি ভ্রু কুঁচকে তাকিয়েছিল তার দিকে। তাকানোটা নিতান্তই উদ্ভট লাগলো নিপুণের কাছে। বিড়বিড় করে বলে উঠল, এমন করে কে তাকায় ভাই? মানুষ যে এমন অদ্ভুত দৃষ্টিতে তাকাতে পারে এই প্রথম দেখলাম। এত সব ভাবনা চিন্তার মাঝে নিপুণের মনের কোনো এক কোণা থেকে কেউ একজন চিৎকার করে বলে উঠল, তুই ভারী নির্লজ্জ নিপুণ। আদ্র ভাই সামনে থাকলে তুই সব কথা ভুলে যাস। আজকে সকালে গাড়িতে কি হয়েছিল অমনি তা ভুলে গেলি? কতবার তুই আদ্র ভাইয়ের দিকে তাকিয়েছিস, কোনো খবর আছে তোর? সেলফ রেসপেক্ট বলে কিছু আছে কি তোর? নাকি সেটাও নেই? খাবার গতি কমে আসে নিপুণের। সত্যিই তো কতবার তাকিয়েছি আমি। সকালে তো আমায় খুব বকেছে, কই একবার তো যেচে কথা বলতে আসেনি। আর আমি কি না নির্লজ্জের মতো এত বার করে তার দিকে তাকাচ্ছি? আসলেই কি কোনো সেলফ রেসপেক্ট নেই আমার? নিজের মনকে যথাসম্ভব সংযত করল নিপুণ। না, আর একবারের জন্য ও তাকাবে না সে। কোনো ক্রমেই না। দরকার পড়লে চোখগুলোকে বেঁধে রাখবে এখন প্লেটের সাথে। নিপুণ, কিছুদিন পর তো তোমার টেস্ট পরীক্ষা। জুনায়েদ শিকদারের কথায় নিপুণ ভবনার সমাপ্তি ঘটে। শরীর কাঁপন দিয়ে ওঠে তার। ভাবনা ভঙ্গ হয়। তড়িগড়ি করর জিজ্ঞেস করে, জি? জি আব্বু। বললাম আর কিছুদিন পর তো তোমার টেস্ট পরীক্ষা। প্রস্তুতি কেমন? জি আব্বু ভালো। ব্যাস, নিপুণ আর কোনো কথা বলল না, চুপ করে খাওয়ায় মনোযোগ দিল। তার পাশ থেকে সোহাইব নিপুণকে খোঁচা মেরে বলে উঠল, কি ঘোড়ার ডিম পরীক্ষা দিবি তুই, সারা দিন তো টিটি করে ঘুরিস। আরেকটু হেসে সোহাইব বলে, তোকে দেখে একটা ছড়ার লাইন মনে পড়ল। খাই দাই গান গাই, তাই রে নাই রে না, তুই A+ পাবি তো রে নিপুণ। নিপুণ বিরক্তিতে সোহাইবের দিকে তাকালো। সোহাইবের চোখে মুখে খুশির ঝলক। তবে সে ঝলক বেশিক্ষণ স্থায়ী হল না। জুবায়ের শিকদার সোহাইবকে উদ্দেশ্য করে বলে উঠল, তুমি ওকে অযথাই এমন করে বলছো সোহাইব। ও যথেষ্ট পড়া লেখা করে। না হলে এর আগের পরীক্ষায় এত ভালো করলো কি করে? আর তাছাড়া একটা A+ দিয়ে কি হবে? আসল কথা হচ্ছে ভালো মানুষ হওয়া। সেটা হলেই হবে। A+ তো একটা সার্টিফিকেট মাত্র। জয়নাল শিকদার ও জুবায়ের শিকদারের কথায় তাল মেলালো। তিনিও সোহাইবকে উদ্দেশ্য করে বলে উঠল, এই যে দেখ, আমি HSC-তে ফার্স্ট ডিভিশন পাইনি, তাতে কি হয়েছে? কিছুই হয়নি। সৎ থাকাটা হচ্ছে মুখ্য। নিপুণের দিকে তাকিয়ে তিনি আবার বলেলেন, তুই ভালো করে পরীক্ষা দিবি, নিজের যোগ্যতায় পরীক্ষা দিবি।
তোর যা রেজাল্ট হবে তাতেই আমরা সন্তুষ্ট হব। তুই এক্সট্রা কোনো টেনশন নিস না। দুই ভাইয়ের কথা শুনে জুনায়েদ শিকদার কি বলবে তা ভুলে গেল। এর মধ্যে আদ্রের গম্ভীর আওয়াজে বলল, তোমরা ওকে এত তোল্লাই দিও না, এরপর দেখবে খাতায় পাশ নাম্বার তুলে বেরিয়ে আসবে, পারলেও লিখবে না। আদ্রের কথায় আখি শিকদার সায় জানালো। তিনিও আদ্রের তালে তালে তাল মেলালো। নিপুণ ভীষণ বিরক্ত হয় তার মায়ের ওপরে। এটা কি তার মা নাকি আদ্রের মাসয় কিছুতেই বুঝেই না। মাঝে মাঝে তো মতো মনে হয় সোহাইবের কথাই সঠিক, যে তাকে ডাস্টবিন থেকে কুড়িয়ে পেয়েছে। আর 1 মিনিটও সময় ব্যয় করল না নিপুণ। খাবারগুলো গপাগপ পেটে চালান করে দিল। হাজার সাধা সাধির পরও আর খাবার নিল না পাতে। বেসিন থেকে হাত ধুয়ে সিঁড়ির দিকে যেতেই আদ্রের চোখে চোখ পড়ল তার। মুহূর্তেই মুখ বেঁকিয়ে ভেঙচি ঘটল সে। পা বাড়ালো উপরের দিকে। আবার পেছনের দিকে ফিরলে সে হয়তো দেখতে পেত আদ্রের মুচিকি হাসিটা। কি নিদারুণ সে হাসি! কেউ দেখতে পেল না সে হাসি। অদৃশ্যই রয়ে গেল সকলের কাছে। সবার খাওয়া শেষ হয়েছে। কেউ উপরে চলে গেছে, কেউ বা এখনো বসে আছে সোফায়। জুনায়েদ শিকদার উসখুস করছে কিছু কথা বলার জন্য। জুবায়ের শিকদার বেশ বুঝতে পারছে তার ভাই কিছু বলতে চায় তাকে। কিছু কি বলতে চাও তুমি জুনায়েদ? জুনায়েদ শিকদার গলাটা একটু ঝেড়ে নেয়, তারপর বলে উঠে, চা খাবে তোমরা? চা খেতে খেতে বলি। জুবায়ের শিকদার অনিমা শিকদারকে ডেকে 3 কাপ চা দিয়ে যেতে বলেন। তারপর আবার জুনায়েদ শিকদারের দিকে তাকিয়ে বলেন, এবার বলো কি বলবে? জুনায়েদ শিকদার এখনো উসখুস করছে দেখে জয়নাল শিকদার হেসে ফেলল। ঠিক তখনই জুনায়েদ শিকদার প্রশ্ন করল, কি হলো, তুমি হাসলে কেন? জয়নাল শিকদার কোনো রকম হাসি আটকিয়ে বলে উঠল, তোমায় দেখে পুরনো একটা কথা মনে পড়ে গেছে। কি কথা? ওই যে তুমি বাবার পায়ে পড়েছিলে না বিয়ে করার জন্য, সেই কথাটা। সেই দিনও তোমাকে এমন চেহারায় দেখেছি। আজও তুমি এমন চেহারা করে রেখেছ। জয়নাল শিকদারের এমন কথায় জুবায়ের শিকদার হেসে ফেলে। মনে মনে বলে উঠে, আমার ভাইয়েদের কাছে আমার কথার এখনো কত দাম। কিছু বলবে তার জন্য এত চিন্তা ভাবনা। এক আমার ছেলে, আরেক আমার বউ, যাদের কাছে আমার কোনো দাম দেই। আখি শিকদার এসে চায়ের কাপ দিয়ে যায়। জয়নাল শিকদারের কথা সে শুনেছে। জয়নাল শিকদারের কথার প্রেক্ষিতে আখি শিকদার বলে উঠে, আপনার কথাই ঠিক। উনি বিয়ের কথাই বলবে। আখি শিকদারের এমন কথায় জুবায়ের শিকদার ও জয়নাল শিকদার চমকে উঠে। জয়নাল শিকদার বিস্মিত গলায় বলে উঠে, তুমি কি আবার বিয়ে করবে ভাইয়া? জয়নাল শিকদারের এমন প্রশ্নে জুনায়েদ শিকদার হতভম্ব হয়ে যায়। আখি শিকদারও বেশ লজ্জা পেয়েছে। অতি দ্রুত কেটে পড়ে সেখান থেকে। জুনায়েদ শিকদার জুবায়ের শিকদার আর জয়নাল শিকদার এর দিকে তাকিয়ে ডানে বামে মাথা নাড়ে। না না, তোমরা ভুল ভাবছ, আমার বিয়ে না। আমি তো সোহাইবের বিয়ের কথা বলতে চাইছিলাম। তিনি একটু থেমে আবার বলে উঠেন, একটা মেয়ে পছন্দ করেছে আখি। আমাকে বলেছে সামনের শুক্রবারে দেখতে যেতে চায়। যদি তোমরা রাজি থাকো তাহলে যাবে, আর না হলে বাদ। অনেক অনুনয় বিনয় করে কথাটা তিনি শেষ করলেন। তখনই জুবায়ের শিকদার বলে উঠল, এই কথা বলার জন্য তুমি বরাবর 1 ঘন্টা লাগিয়েছ? মেয়ের নাম কি? বাবা কি করে? কিছু জানো তো নাকি? জুনায়েদ শিকদার ভাইয়ের কথায় একটু ভরসা পেলেন। মেয়েটার বাবা নেই, মা আছে, ছোট ভাই আছে, মেয়েটাই বড়। মেয়েটার নাম অর্পা। জয়নাল শিকদার চমকালেন। ইভান আর ইভাকে পড়ায় সে অর্পা? রাসেলের বড় বোন? হুম, সে অর্পাই। জয়নাল শিকদার বলে উঠল, মেয়েটা খুব ভালো পাড়ায়। বেশ চমৎকার ও বটে। আচার ব্যবহারও বেশ নম্র। সোহাইবের সাথেও বেশ ভালো মানাবে। জুবায়ের শিকদার ভাইয়ের কথায় সহমত প্রকাশ করলেন। তাহলে সামনের শুক্রবারে আমরা বের হব। এটাই ফাইনাল। জুনায়েদ শিকদার ভাইয়ের কথায় একটু ভরসা পেল। তার আরও কিছুক্ষণ কথা বলে যে যার ঘরে চলে গেল। রাত প্রায় 12টা। নিপুণ এখনো জেগে আছে। তার চোখে ঘুম নেই। এখনো আদ্রের কথাই ভাবছে মনেমনে। একটু আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে সে। তেমন কিছুই লিখেনি, শুধু লিখেছে, তোমার ভালোবাসা ছাড়া এই হৃদয় শূন্য। তুমি ছাড়া আমার এই মন শূন্য। তোমাকে ছাড়া আমার এই জীবন শূন্য।
তোমায় ফিরে পেলেই হব আমি পূর্ণ। কথাগুলো ভাবার মাঝেই তার দরজায় কেউ খটখট করে ধাক্কা মারল। লাফিয়ে উঠল সে। এখন, এত রাতে আবার কে আসলো? খাট থেকে নেমে গিয়ে দ্রুত দরজা খুলল। এই মুহূর্তে সামনে দাঁড়ানো মানুষটাকে দেখে সে চমকে উঠল। সময় ব্যয় না করে ভেতরে প্রবেশ করে আদ্র দরজা লাগিয়ে দেয়। নিপুণ এখনো অবশ হয়ে দাঁড়িয়ে আছে। আমার অস্তিত্বে শুধুই তুই। পাঠ 37। সাবিকুননাহার নিপুণ। আদ্র তার বলিষ্ঠ হাতে দরজাটা আটকে দিয়ে নিপুণের খাটের দিকে অগ্রসর হল। খাটের উপরের পাতলা কম্বলটা অগোছালো ভঙ্গিতে পড়ে আছে। কম্বলের কোনা খাটের নিচে মেঝেখানা ছুঁয়েছে। আদ্র আলতো হাতে কম্বলটা তুলে খাটের একপাশে ফেলল। তারপর সে খালি স্থানে বসে পড়ল। এই পাশ ফিরে বসে আদ্র পুরো ঘরটাতে তার দৃষ্টি বোলাল। খুবই অগোছালো ভঙ্গিতে জিনিসপত্র এপাশ ওপাশ পড়ে আছে। আদ্র অগোছালো সকল কিছু উপেক্ষা করে নিপুণের দিকে তাকালো। নিপুণ এখনো দরজার সামনে পাথরের দাঁড়িয়ে আছে। একটু আগে কি হয়েছে তাই ইয়াদ করতে ব্যস্ত সে। তখনই আদ্রের কণ্ঠ তার কানে ভেসে আসে। ভালোই কবিতা লিখিস তুই। প্রেমের কবিতা? একটুখানি হাসল আদ্র, তবে সে হাসি তার চোখ উঠে পারেনি। শুধু ঠোঁটখানা একটু আলগা হলো বোধহয়। নিপুণ সামনের দিকে এগিয়ে আসলো। আদ্রের একটুখানি কাছে চলে আসে সে। 3 হাতের দূরত্ব বজায় রেখে দাঁড়ালো আদ্রের মুখোমুখি। তবে আদ্রের কথার কোনো উত্তর দিল না সে। তার এই চুপ থাকা দেখে আদ্র আবার বলে উঠল। চুপ থাকা আমার সহ্য হয় না নিপুণ। ফেসবুকে এমন একটা স্ট্যাটাস দিয়েছিস কেন? রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে গেছিস? এত বিরহ তোর মনে? তোকে একটু কষ্ট দিয়েছি বলে বিরহের স্ট্যাটাস দিতে হবে? একবারও ভাবলি না ফেসবুকে তোর সাথে কারা কারা অ্যাড আছে? ফ্রেন্ডলিস্টের সবাই এই লেখাটা দেখতে পাবে। তখন কি হবে? নিপুণ এবার হু হু করে কেঁদে উঠল। চোখের জলগুলো আর বাঁধ মানল না। বেড়িবাঁধ ভেঙ্গে বেরিয়ে গেল চোখের কোটর থেকে। অবাধ্য ধারার ন্যায় বইতে লাগলো যেন একটা প্রবাহমান নদী। কান্নার মাঝে হেঁচকি উঠতেও সময় লাগলো না তার। আদ্র উঠে গিয়ে টেবিলের উপর থেকে এক গ্লাস পানি এনে নিপুণের সামনে ধরল। নিপুণ ডান হাতে পানির গ্লাসটা নিয়ে খাটের উপরে বসল। হেঁচকি তুলতে তুলতেই পুরোটা পানি শেষ করল। তারপরও হেঁচকি কমল না তার। হেঁচকাতে হেঁচকাতেই বলে উঠল, আপনি খুব খারাপ আদ্র ভাই, আমাকে একটুও ভালোবাসেন না আপনি। আপনি দয়ামাহীন। আদ্র হাঁটু গেড়ে বসল নিপুণের সামনে। শীতল কণ্ঠে বলে উঠল, আচ্ছা, আমি তোকে ভালোবাসি না? তাহলে কে ভালোবাসে তোকে? নিপুণ নিচের দিকে তাকিয়ে উত্তর দিল, জানি না। তবে আপনি আমাকে একটুও ভালোবাসেন না। আপনি আমাকে শুধু বকেন, মারেন ও সরিও বলেন না। আদ্র নিপুণের এমন বাচ্চাদের মতো কথায় হেসে দেয়। ঠোঁট আলগা করে হাসে। নিপুণ তাকিয়ে থাকে সে হাসির দিকে। এই হাসি যে কেউর মনে দাগ কাটতে পারবে। আদ্রের এই হাসির প্রভাবে তার চোখগুলোও হেসে ওঠে। নিপুণ অবাক হয় সে হাসিতে। আদ্র ভাইকে এভাবে হাসতে সে কখনো দেখেনি। এ যেন এক অষ্টম আশ্চর্য। আদ্র আলতো করে নিপুণের হাত ধরল, পরপরই তার শীতল কণ্ঠে বলে উঠল, আমি বুঝি তোকে সরি বলে এখন আমার ভালোবাসা প্রমাণ করব? তাহলে তোর ভাবনা ভুল। আমি তোকে সরি বলবো না। আর রইল তোকে ভালোবাসার কথা, তাহলে শুনে রাখো, তোর জন্মের পর থেকে আমি তোকে ভালোবাসি। আদ্র একটু থেমে নিপুণকে জিজ্ঞেস করল, তোর কত বছর বলতো? হঠাৎ আদ্রের এমন প্রশ্নে নিপুণ বেশ বিপাকে পড়ে যায়। আমতা আমতা করে বলে উঠে, 19 বছর। নিপুণের কথায় আদ্র হেসে বলে উঠে, উমহুম, 19 বছর 3 মাস 15 দিন। তুই যদি বলতে চাস আমি তোকে ভালোবাসি কি না তাহলে শোন। 1 বছরে 365 দিন হয়। 365 দিনে 8460 ঘন্টা, 8460 ঘন্টায় 5,25,600 মিনিট, 5,25,600 মিনিটে 31,53,600 সেকেন্ড, সব সময় এভরি টাইম, এভরি ডেও, এভরি নাইট আমি তোকে ভালোবাসি। ঘড়ির কাঁটার প্রতিটা সেকেন্ডের মতো আমি তোকে ভালোবাসি, বেসেছি এবং বাসব। এখন যদি বলি এই 19 বছরে আমি তোকে ঠিক কতটুকু ভালোবাসেছি বলতে পারবি? প্রতিটা সেকেন্ড তোর নামে কেটেছে। বলতে পারবি তুই? আচ্ছা বাদ দেয়,
তুই শুধু এইটা বল, এই 19 বছরে কত সেকেন্ড হয়েছে? আদ্রের এমন কথায় নিপুণ শুধু অবাক হয়ে আদ্রকে দেখেছে। আদ্রের শেষের কথাটি শেষ হওয়ার সাথে সাথে এক লাফে পড়ার টেবিলের সামনে চলে গেল নিপুণ। হাতে হিসাব যন্ত্রটা নিয়ে হিসাবে ব্যস্ত হল। কিন্তু সে ফলাফল বলার আগে আদ্রের কণ্ঠ ভেসে আসল। 5,99,18,400 সেকেন্ড। নিপুণ একবার নিজের হিসেব যন্ত্রটার দিকে তাকালো, আরেক একবার আদ্রের দিকে তাকালো। হিসেব যন্ত্রটার মধ্যে ভেসে আসছে একটা 8 অক্ষরের একটা সংখ্যা। আদ্র এখনো নিপুণের দিকে তাকিয়ে আছে। শীতল চাহনি তার। নিপুণের দৃষ্টিও আদ্রের দিকে সীমাবদ্ধ। চোখগুলো স্থির। আর সেখানটায় দাঁড়িয়ে থাকতে পারল না নিপুণ। সেখান থেকে দৌড়ে এসে ঝাপটে ধরল আদ্রকে। তার সব রাগ উবে গেল কিছুক্ষণের মধ্যেই। সব লাজলজ্জা ভুলে আদ্রকে ঝাপটে ধরে রইল। কতক্ষণ ধরে রইল তার আর খেয়াল নেই। হয়তো 5 মিনিট, হয়তোবা 10 মিনিট, হয়তোবা 30 মিনিট। বুঝতে পারল না নিপুণ। কিছুক্ষণ পর আদ্র নিপুণকে ছাড়িয়ে খাটে বসিয়ে বলে উঠল, আর কখনো যাতে আমার সাথে এমন ঘাড়তোত্তারামি না দেখি। রাগ করলে করবি, কিন্তু কথা বন্ধ করলে কিন্তু আমি আর এত সুন্দর করে কথা বলতে আসব না। সেই সময় আর রাগ ভাঙ্গানোর জন্য আদ্র ভাই থাকবে না। নিপুণ আদ্রের হাত ধরল, এক গভীর শ্বাস নিয়ে বলে উঠল, আদ্র ভাই, সরি। আর কখনো আপনার উপর রাগ করব না। এই আমি প্রতিজ্ঞা করছি, যদি ভুলেও কখনো রাগ করি, তবুও কথা বলা বন্ধ করব না। আই প্রমিস। আমি সবসময় আপনার পাশে থাকব, যত কঠিন সময়ই হোক না কেন। আপনার সঙ্গটাই আমার সবচেয়ে বড় শক্তি। যত যাই হোক আপনি শুধু আমার পাশে থাকবেন। নিপুণের কথায় আদ্র নিপুণের কপালে চুমু এঁকে দেয়। এটা আদ্রের প্রথম ছোঁয়া নয়, তাও নিপুণের মনে সমুদ্রের এক উত্তাল এক ঢেউ বয়ে যায়। পুরো শরীর জুড়ে হিম শীতল হাওয়ার পরশ লাগে। আদ্র ধীরে ধীরে নিপুণের কানের কাছে মুখ নিয়ে আসে। নিপুণের হৃদয় দ্রুত স্পন্দিত হতে থাকে। আদ্রের উষ্ণ নিঃশ্বাসের স্পর্শে নিপুণ চোখ জোড়া আলতো করে বন্ধ করে ফেলে। সেই মুহূর্তে নিপুণের মনে হয় যেন পুরো পৃথিবী থেমে গেছে, আর শুধু তাদের দুজনের অস্তিত্বই বাকি। আদ্র নিপুণের এমন কার্যকলাপ দেখে ঠোঁট বাঁকিয়ে হাসল। কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে উঠল, সুন্দর করে ঘরটা পরিষ্কার করে নিস, অনেক অগোছালো হয়ে আছে। আর স্ট্যাটাসটা ডিলিট করে দিস। এতক্ষণে নিপুণের ধ্যান ছুটে যায়। দ্রুত চোখ খুলে আদ্রের দিকে তাকায়। তাকিয়ে আবার লজ্জায় পড়ে যায় নিপুণ। ইসস, সে এতক্ষণ ধরে কি ভাবছিল? আদ্র ভাই কি কিছু বুঝতে পেরেছে? না হলে আদ্র ভাই এমন হাসছে কেন? কথাগুলো ভাবার মাঝেই আদ্র নিপুণের কপালে টোকা মারে। সেকেন্ডের মধ্যে উঠে দাঁড়ায়। শীতল কণ্ঠে বলে উঠে, কাল ঘর একদম পারফেক্ট করে পরিষ্কার করে রাখবি। এখন ঘুমা। আর এসব উল্টা পাল্টা চিন্তা বাদ দিয়ে পড়ায় মনোযোগ দেয়। কথাগুলো বলার কিছুক্ষণের মধ্যেই আদ্র নিমেষেই দরজা খুলে বেরিয়ে গেল। একবারও পেছনে ফিরে তাকালো না। নিপুণ এখনো সেদিকে তাকিয়ে আছে। মনে মনে বলে উঠল, পড়ায় মনোযোগ বসাবো কিভাবে আদ্র ভাই? আমার মনোযোগ তো সব আপনি আপনার সাথে করে নিয়ে গেছেন। এই কয়েক দিন আর পড়ায় মনোযোগ বসবে না। কেমন করে বসবে? আপনি আছেন, মনোযোগ যাবে কোথায়? আমার অস্তিত্বে শুধুই তুই। পার্ট 38। সাবিকুননাহার নিপুণ। সোহাইব সকালে বেশ পরিপাটি হয়েই নেমেছিল নাস্তার জন্য। আজ তার একটু দেরি হয়েছে বটে। সে ভাবেছিল আজ সবাই বুঝি চলে গেছে। কিন্তু নিচে নেমে দেখে অন্য এক দৃশ্য। আজকের দিনটি অন্য দিনের মতো নয়। বৃহস্পতিবার হওয়া সত্ত্বেও আজ শিকদার বাড়ির কেউ অফিসে যায়নি। সবচেয়ে বড় কথা, আজ আদ্রও অফিসে যায়নি। এটা যেন সোহাইবের কাছে এক চরম আশ্চর্যের বিষয়। দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাবে, তাও আদ্রের অফিস মিস হবে না। ব্যাপারটা বেশ অদ্ভুত লাগলো সোহাইবের কাছে। জিজ্ঞাসু দৃষ্টিতে টেবিলে এসে বসল। বেশ কৌতূহলী হয়েই আদ্রের দিকে প্রশ্ন ছুড়ে দিল, ভাই আজ কি তুমি অফিসে যাবে না? আদ্র খাবার প্লেট থেকে দৃষ্টি সরিয়ে সোহাইবের দিকে তাকালো। তারপর স্বাভাবিক কণ্ঠেই বলে উঠল, না। আদ্রের বিভিন্ন কাজ থাকতে পারে। হয়তো যাবে না। সোহাইব এত ঘাটল না ব্যাপারটা নিয়ে। সে খেতে খেতেই বলে উঠল, তাহলে তুমি বাড়িতে থাকো।
আমি আর ছোট চাচ্চু মিলে আজকে অফিস সামলে নিব। আজকে কেউই অফিসে যাবে না। তুই চাইলে অফিসে গিয়ে ঘুরে আসতে পারিস। আদ্রের স্বাভাবিক কণ্ঠ। তবে নিত্যদিনের মতো সে কণ্ঠ শোনা গেল না। সোহাইব বেশ অবাক হল, আজ কেউই অফিসে যাবে না? কিন্তু কেন? কিছু জিজ্ঞেস করবে তার আগেই সিঁড়ি দিয়ে নিপুণকে লাফিয়ে আসতে দেখা গেল। পেছনে আছে ইভা আর ইভান। নিপুণের পেছনে সজোরে ছুটছে তারা। উদ্দেশ্য কে আগে রিমোটটা পায়, নিপুণ দৌড়িয়ে এসে আগে আগে টিভির রিমোটটা হাতে নিল। ধরাম করে লাফিয়ে বসল সোফায়। আনন্দে চেঁচিয়ে বলতে লাগল, ইয়েস, ইয়েস, আমি পেয়েছি রিমোট। কথাগুলো বলতে বলতে নিপুণ হাত পা ছড়ালো। আর কোনো দিকে খেয়াল করল না সে। সোহাইব এতক্ষণ যাবৎ তাদের এই কার্যকলাপগুলো দেখছিল। খাবার টেবিল থেকে ডাক ছড়ে নিপুণের উদ্দেশ্যে, এটা বাড়ি নাকি অন্য কিছু? এইভাবে ছুটছিলি কেন তোরা? আর সোফার উপরে উঠে এমন করছিস কেন? কথাগুলো বেশ তেজ নিয়ে বলল সোহাইব। নিপুণ সোহাইবের আওয়াজ পেয়ে চোখ ঘুরিয়ে টেবিলের দিকে তাকালো। সোহাইবের পাশে আদ্রকেও দেখল। প্রথমে সোহাইবের এমন তেজ দেখানো কথায় ভয় পেলেও তার আদ্র ভাইকে দেখে আজ আর ভয় পেল না। পাবেই বা কেন? আদ্র ভাই আছে সামনে। সোহাইবের ঘাড়ে কয়টা মাথা আদ্র ভাইয়ের সামনে সে নিপুণকে মারবে। নিপুণ ভয় না পেলেও ইভা আর ইভান বেশ ভয় পেল। চোখগুলো নামিয়ে নিল তারা। সোহাইব এতক্ষণে টেবিল ছেড়ে সোফার সামনে এসে দাঁড়িয়েছে। ইভা আর ইভান গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে একদিকে। সোহাইব তাদের উদ্দেশ্য করে বলল, কি কারণে ছোটা হচ্ছিল? তোমরা স্কুলে যাওনি কেন আজকে? ইভা ভীতু কণ্ঠে বলে উঠল, যে আগে রিমোট পাবে সে টিভি কন্ট্রোল করতে পারবে, তাই আমরা রেস করেছিলাম আগে রিমোট পাওয়ার জন্য। চোখের দৃষ্টিটা একবার সোহাইবের দিকে উঠিয়ে মুহূর্তে আবার তা নামিয়ে নিল ইভা। আর কোনো কথা বলল না সে। সোহাইব আবার প্রশ্ন করল, তাহলে স্কুলে যাওনি কেন? সোহাইবের পাশ থেকে এবার নিপুণ বলে উঠল, ভাইয়া তুমি ওদের এভাবে ভয় দেখাতে পারো না। এভাবে ভয় দেখাচ্ছ কেন তুমি? ছোট বলে তুমি ওদের এইভাবে ভয় দেখাবে? আমি ভয় দেখাচ্ছি না। সোহাইব কিছুক্ষণ নিপুণের দিকে তাকিয়ে আবার বলে উঠল, আচ্ছা ওয়েট, তুইও তো দেখি কলেজ যাসনি। কেন? সোহাইবের কথায় নিপুণ ব্রু কুঁচকে তাকালো। তার ভাইকে বেশ ভালো করে পরখ করে তাচ্ছিল্য কণ্ঠে বলে উঠল, তুমি আবার অফিসের ফর্মাল ড্রেস পরে সং সেজে আছো কেন? কোথাও বেরোচ্ছ নাকি? জানো না আজ আমরা সবাই একসাথে শপিং মলে যাব? যেখানে যাও তাড়াতাড়ি চলে এসো। নিপুণের এহেন কথায় সোহাইব বেশ চমকালো। শপিং মলে যাবে? মনেমনে বলে উঠল, কই আমাকে তো কেউ কিছু বলেনি। কিছুক্ষণের মাঝেই টিভির রিমোটটা নিপুণের হাত থেকে কেড়ে নিল সোহাইব। চোখ রাঙিয়ে বলল, এখান থেকে নিজের ঘরে যা। আমি টিভিতে গুরুত্বপূর্ণ জিনিস দেখব। নিপুণ মুখ বাঁকানি দিল একটা। ইভা আর ইভানকে উদ্দেশ্য করে বলল, চল এখান থেকে আমরা উপরে গিয়ে লুডো খেলব। আবার সোহাইবের দিকে তাকিয়ে বলল, আমরা টিভি দেখতে এলে কিছু কিছু মানুষের আবার চুলকানি উঠে যায়। চল আমার সাথে। কথাটা বলে সোহাইবকে পাশ কাটিয়ে সিঁড়ির দিকে চলে গেল। তবে কিছুটা গিয়ে আবার ফিরে এলো। আদ্রকে উদ্দেশ্য করে বলে উঠল, আদ্র ভাই শপিং মল যাওয়ার সময় আমি কিন্তু আপনার সাথে যাব। আর গাড়িতে করে যাব না, বাইকে করে যাব। কথাটা বলে এর 1 মিনিটও সময় নষ্ট করল না, এমনকি আদ্রের কোনো কথা শোনার প্রয়োজন মনে করল না। ছুটে গেল উপরের দিকে। আদ্র এবার টেবিল থেকে সোফায় গিয়ে বসল। তবে সোহাইব এখনো দাঁড়িয়ে আছে। কি হচ্ছে সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। আদ্রের সামনে এসে বলে উঠল, আমরা হঠাৎ করে কোনো শপিং করতে যাচ্ছি। কোনো অনুষ্ঠান আছে নাকি? কি অনুষ্ঠান? আমি জানি না। আমি জানি না। আদ্রের এমন কথা খানা সোহাইবের মোটেও পছন্দ হলো না। সে বিশ্বাসই করতে পারল না যে আদ্র জানে না। এটা সম্ভবই না। তাও সে কোনো কথা বাড়ালো না। চুপচাপ চলে গেল নিজের রুমের দিকে। আদ্র তাকালো সোহাইবের দিকে। কিছু একটা ভেবে ঠোঁট দুটো একটু প্রশস্ত হলো। মুচকি হেসে উঠল সে। আমার সাথে কথা না বলে ছেলে পক্ষের লোকদেরকে বাড়িতে আসার কথা তুমি কিভাবে বলতে পারলে? একবারও আমার সাথে কথা বলার প্রয়োজন মনে করনি?
আমি তো বলেছি আমি কাউকে পছন্দ করি। দেখ অর্পা, তোর এই কথা আমি 1000 বার শুনেছি তোর থেকে। বলেছি কাউকে ভালোবাসলে তার সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু তুই তার নামও বলিসনি। পরিচয় করানো তো দূরের কথা, আর এই সম্বন্ধটা ভালো। ভালো পরিবার, ছেলেদের নিজস্ব ব্যবসা আছে। আর সবচেয়ে বড় কথা, ছেলে সম্পর্কে আলাদা কোনো খবর নেওয়া লাগবে না। রাসেলের পরিচিত, সেও বলেছে ছেলে খুবই ভালো। তাই আমিও রাজি হয়ে গেছি। এক শ্বাসে কথাগুলো বলে থামলেন হাসিনা বেগম। অর্পা এখনো স্তব্ধ নয়নে তাকিয়ে আছে তার মায়ের দিকে। হাসিনা বেগমও তার দৃষ্টি বুঝতে পারল। তিনি তাও তার এই কঠিন মন নরম করল না। নিজের কঠিনত্ব বজায় রেখেই বলল, দেখতে আসলেই বিয়ে হয়ে যাবে না তোমার? আমাদের তাদের পছন্দ হতে হবে, তাদের আমাদের পছন্দ হতে হবে। বিয়ে কোনো ছেলেখেলা নয়। তুমি চিন্তা করো না, তোমার জীবন নষ্ট করার মতো আমরা কিছুই করব না। মা সন্তানের ভালোর জন্যই সব করে। তুমি শুধু ছেলের সামনে যাও। অর্পার রাগে কষ্টে চোখ থেকে জল বেরিয়ে আসতে চাইল। আর কোনো কথা বাড়ালো না তার মায়ের সাথে। শরীরটাকে টেনে নিয়ে গিয়ে নিজের ঘরের দরজা লাগিয়ে দিল। সব কিছু বিরক্ত লাগছে তার। মায়ের কথার উপরে কিছু বলতেও পারছে না। বলবে কেমন করে? বাবা মারা যাওয়ার পর তো মা কত কষ্ট করে তাদের 2 ভাই বোনকে মানুষ করেছে। এখন এই মানুষটার বিরুদ্ধে কিভাবে কথা বলবে? নিজের সব কষ্টগুলো শরীরের মধ্যে নিয়েই বিছানায় শুয়ে পড়ল। মোবাইলটা বাজছে আবার কেটে যাচ্ছে। এই পর্যন্ত 6-7টা কল চলে এসেছে। অনবরত বেজে চলেছে তার মোবাইল খানা। সে জানে কে কল করেছে। ধরবে না সে, ধরে কি বলবে? আমায় কাল ছেলে পক্ষ দেখতে আসবে? এমন কথা কিভাবে বলবে সে? তার থেকে ভালো মোবাইলটা বাজতে থাকুক। দীর্ঘ 20 মিনিট ধরে মোবাইলটা বাজার পর সেটা স্তব্ধ হয়ে গেছে। পড়ে আছে অর্পার পাশে, আর বাজছে না। অর্পা তাকিয়ে থাকলো সেই স্তব্ধ হয়ে যাওয়া মোবাইলটার দিকে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মোবাইলটা হাতে নিয়ে ফুঁফিয়ে কেঁদে উঠল। সোহাইব কি করল? এতবার কল দেওয়ার পর অর্পা যখন কল ধরল না, তখন সোহাইবের অবস্থা কেমন হবে? আমার অস্তিত্বে শুধুই তুই। পাঠ 39। সাবিকুন নাহার নিপুণ। ধরণীতে বিকালের এক শান্তিময় দৃশ্য ছড়িয়ে পড়েছে। সূর্য তখন পশ্চিম আকাশের দিকে হেলে যাচ্ছে। তখনই রচিত হয় আকাশের এক মনোরম দৃশ্য। পৃথিবী যেন এক নতুন রূপে সেজে ওঠে সে সময়ে। আখি শিকদার নিপুণকে কয়েকবার তারা দিয়ে গেছে তৈরি হওয়ার জন্য। তবে সেই তারাকে নিপুণ বেশ দক্ষতার সাথে অগ্রাহ্য করেছে। তার মতে, যাবে তো আদ্র ভাইয়ের সাথে, তাহলে এত তাড়াহুড়ার কি আছে? আর তাছাড়া তৈরি হতে আর কতক্ষণ সময়ই বা লাগবে? কচ্ছপের গতিতে উঠে ক্লোজেট থেকে একখানা সাদা সালোয়ার কামিজ নামালো। ফ্রেশ হওয়ার জন্য সেগুলো নিয়েই ওয়াশরুমে চলে গেল। বেশ কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়েই আয়নার সামনে দাঁড়ায় নিপুণ। ভালো করে পর্যবেক্ষণ করে নিজকে। চুলগুলো কাঠি দিয়ে আটকে মুখে সানস্ক্রিন লাগিয়ে নেয়। তার কাছে কোথাও যাওয়াটা যেমন আনন্দের, ঠিক তেমনই সাজগোজ করাটা তেমন অপছন্দের। মুখে আরও কিছু প্রসাধনী লাগিয়ে নিজেকে পরিপাটি করে নিল। এবার পালা লিপস্টিক লাগানোর। সাদা রঙের সাথে সবচেয়ে হালকা কালার লিপস্টিকটা সে পছন্দ করল। সব সাজ শেষ করে আয়নায় আবার সে নিজেকে পরীক্ষা করল। বেশ কিছুক্ষণ পরীক্ষা চালিয়ে নিজেকে বেশ চমৎকারই মনে হলো নিপুণের কাছে। তবে কিছু একটার অভাব মনে হচ্ছে। বুঝতে পারল না সে। বেশ কিছুক্ষণ সময় পার হলো কিন্তু নিপুণ নিচে আসলো না। আখি শিকদার বেশ চটেছেন। অনিমা শিকদার বেশ কৌশলে তাকে শান্ত করে রেখেছেন। সোহাইবও বেশ বিরক্ত। এমনিতেই সবার হঠাৎ করে এমন আচরণ তার ভালো লাগছে না। অন্যদিকে অর্পা কোনো ফোন ধরছে না, মেসেজের রিপ্লাই দিচ্ছে না। সব মিলিয়ে তার এখন অসহ্য লাগছে। হঠাৎ সে রুর কণ্ঠে বলে উঠল, আমি গাড়িতে আছি, তোমাদের হলে চলে এসো। কথাটা বলে 1 সেকেন্ডও সময় নষ্ট করেনি। হনহন করে বেরিয়ে গেছে সে। তবে যাওয়ার সময় আদ্রের মুখোমুখি হলো সে। তবে মেজাজ তার এখন তুঙ্গে। আদ্রকে পাশ কাটিয়ে চলে গেল গাড়ির দিকে। সোজা গিয়ে উঠেছে আদ্রের সাদা রঙের হোন্ডা সিভিক গাড়িটাতে। আজ সে আদ্রের গাড়িটাই চালাবে।
আদ্র গিয়ে ড্রয়িং রুমের অবস্থা পর্যবেক্ষণ করল, তারপর অনিমা শিকদার জিজ্ঞেস করল, তোমাদের কি এখনো হয়নি? আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? অনিমা শিকদার কিছু বলবে তার আগে আখি শিকদার বলে উঠল, আমরা তো তৈরি, কিন্তু নিপুণের তো এখনো দেখা দেই। ইভা আর ইভানকে দিয়ে এই পর্যন্ত 4 বার ডাক পাঠিয়েছি, কিন্তু মহারানীর তো কোনো খোঁজ খবর নেই। তুই একটু দেখ না বাবা, তুই গিয়ে একবার বললেই দেখবি চলে আসবে। আদ্র একবার সিঁড়ির দিকে চাইল, তারপর অনিমা শিকদারের দিকে তাকিয়ে বলল, তোমরা সবাই যাও, গিয়ে সোহাইব যে গাড়িটাতে আছে ওইটাতে উঠে পড়ো। আর ইভা আর ইভানকে ছোট চাচ্চুর গাড়িতে দিও। আদ্রের কথায় কেউ দ্বিরুক্তি করল না। সবাই চলে গেল ড্রয়িং রুম ছেড়ে। আর আদ্র চলে গেল উপরের সেই কাঙ্ক্ষিত ঘরের দিকে। অনিমা শিকদার, আখি শিকদার আর জেসমিন শিকদার গিয়ে সোহাইবে গাড়িতে বসেছে, তাদের তিনজনকে সোহাইব নিয়ে যাবে। ইভা আর ইভানকে পাঠিয়ে দিয়েছে জয়নাল শিকদারের গাড়িতে। তারা 3 ভাই মূলত এক গাড়িতে যাবে। এখন তাদের সাথে যুক্ত হয়েছে ইভা আর ইভান। তাদের গাড়ি ছেড়ে দেওয়া মাত্রই সোহাইব গাড়ি স্টার্ট দিল। পেছনে থেকে জেসমিন শিকদার বলে উঠল, কি করছো সোহাইব? নিপুণ যাবে তো, ওর জন্য দাঁড়াবে না? সোহাইব গাড়ি থামালো না, ব্যস্ত কণ্ঠে বলে উঠল, চিন্তা করো না চাচি আম্মু, আদ্র ভাই আছে, তার সাথে চলে আসবে। ব্যাস, আদ্রের সাথে চলে আসবে, এই কথাটাই ছিল সবার মুখ বন্ধ করার জন্য। সবাই অন্য কথায় ব্যস্ত হয়ে পড়ল। নিপুণ ওড়না ঠিক করতে ব্যস্ত। জামাটা তার ভীষণ পছন্দ হলেও এটার সাথের ওড়নাটা তার ভীষণ অপছন্দের। মনে মনে বিরক্ত সহকারে বলে উঠল, এত সুন্দর জামাটার সাথে তোদের এই শিপন ওড়নাটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল? ওড়নাটা অন্যান্য ওড়না থেকে বেশ বড়, তাই এটা সামলাতে নিপুণকে বেশ বেগ পেতে হচ্ছে। কয়েকটি ব্রোঞ্জ আর পিন দিয়ে বেশ ভালোভাবে আটকে নিয়েছে সে। কিন্তু সে খেয়াল করলে দেখতে পেত দরজায় দাঁড়িয়ে থাকা এক জোড়া চোখ এতক্ষণ তার এই বিরক্ত ভরা মুখ উপভোগ করছিল। আদ্র ভেতরে এসে খাটের উপরে বসেছে। নিপুণ হঠাৎ আদ্রকে ভিতরে আসতে দেখে চমকে গেল, সাথে অবাকও হলো বেশ। আদ্র ভাই কালো প্যান্টের সাথে সাদা রঙের শার্ট পরেছে, হাতাগুলো ফোল্ড করা, রোদ চশমাটা গলায় ঝুলছে। নিপুণের মনে হলো যেন আদ্রের এই লুক যে কাউকে ঘায়েল করতে পারে। তার চোখ জোড়া বিস্ময় ভরা, কাপা কাপা কণ্ঠে বলে উঠল, আদ্র ভাই আপনি এত কষ্ট করে আসতে গেলেন কেন? আমি তো এখন নিচে চলে আসতাম। আদ্র কোনো কথা বলল না, এক দৃষ্টিতে নিপুণের দিকে তাকিয়ে থাকল। মনে হলো যেন এক মুহূর্তের জন্য নজর সরালে এই হুড়পড়ি এখান থেকে চলে যাবে। সে এখন এমন এক মানবীর সামনে দাঁড়িয়ে আছে, যার মহিমায় সে পদে পদে মুগ্ধ হয়। যদি সেই মানবী তার জান চায়, তবে সে বিনা দ্বিধায় তার জান কুরবান করতে প্রস্তুত। তার হৃদয়ে ভালোবাসার এমন গভীরতা রয়েছে যা সকল কিছুর ঊর্ধ্বে। বেশ ভালো ভালো করে নিপুণকে পরীক্ষা করল আদ্র। তাকে পাশ কাটিয়ে ড্রয়ার থেকে কাজল নামিয়ে এনে তার হাতে দিল। নিপুণ এখনো বিস্মিত। কি করছে আদ্র ভাই তা দেখতে ব্যস্ত সে। আদ্র কাজলটা নিপুণের হাতে দিয়ে বলে উঠল, তুমি তোমার চোখের পলকে কাজল দাও, আমি তোমার কপালে টিপ দিয়ে দিব, রঙিন টিপ। আমার অস্তিত্বে শুধুই তুই। পাঠ 40। সাবিকুননাহারও নিপুণ। আজ নিপুণকে যেন আদ্র চোখে হারাচ্ছে। কোথাও নিয়ে যেতে ইচ্ছে করছে না আজ। নির্লজ্জ চোখ জোড়া কেবল ঘুরে ফিরে নিপুণের দিকে আবদ্ধ হচ্ছে। যেন তাকে আজ সদ্য ফোটা এক গোলাপের ন্যায় লাগছে। একদম সাদা গোলাপ। হ্যাঁ, আদ্রের শুভ্র গোলাপ। নিপুণ বেশ কিছুক্ষণ ধরে আদ্রকে পরখ করছে, সেই কখন থেকে বাইকে বসে আছে, কিন্তু আদ্র বাইক ছাড়ার নাম নিচ্ছে না। আদ্রের কাঁধের উপরে রাখা হাতটা সে একটু দৃঢ় করল। যতটা না দৃঢ় করল তার থেকে মৃদু কণ্ঠে আদ্রকে ডেকে উঠে, আদ্র ভাই, অনেকক্ষণ ধরে বাইকে অপেক্ষা করছি। আপনি কি যাবেন? নিপুণের ডাকে আদ্রের মনোযোগ ভেঙে যায়। চমকে উঠল আদ্র। বিস্ময়াবিষ্ট কণ্ঠে বলল, কিছু বললি তুই? নিপুণ এবার কথা বলার সুযোগ পেয়ে মৃদু কণ্ঠেই বলে উঠল, আদ্র ভাই, আপনি কোন জগতে আছেন বলেন তো? বলছি কি, আপনি কি যাবেন, না নাকি যাবেন না? এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আমরা? এবার তো বাইকটা স্টার্ট দিন। আদ্র নিজের কাজে হতভম্ব হলো বেশ।
এতক্ষণ ধরে এখানেই দাঁড়িয়ে আছে সে? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে সে? যাই হয়ে যাক, নিজের দোষ প্রকাশ করল না সে। নিজেকে বেশ স্বাভাবিক রেখেই গম্ভীর কণ্ঠে বলল, আমি একটা কাজের কথা ভাবছি। তোর মতো নিকর্মা না আমি যে অযৌক্তিক কিছু ভাবব। তুই তো নাই কাজে বেশ দেরি করলি এখন যাওয়ার জন্য এত তোরা? কোন মুখে আমাকে তাড়া দিচ্ছিস তুই? আর মুখে এত কিছু কি মেখেছিস, শেওড়া গাছের সাদা পেতনির মতো লাগছিস। নিপুণ কিছুটা হতাশ হলো আদ্রের এমন কথায়। আদ্র ভাই কোন কথা থেকে কোন কথায় নিয়ে যাচ্ছে। আদ্রের শেষের মন্তব্য অনুসরণ করে নিপুণ বলল, আমাকে কি সত্যিই শেওড়া গাছের পেতনির মতো দেখাচ্ছে, আদ্র ভাই? নিপুণের এমন কথায় আদ্রের বেশ হাসি পেল। কে বলেছে সে হাসে না? বেশ হাসে। নিপুণের সাথে থাকলে আদ্র বেশ তৃপ্তি করে হাসে। কিন্তু সে হাসি কারো চোখে পড়ে না। এই হাসি যেন এক অদৃশ্য কর্পূর। কেউ দেখার আগেই মিলিয়ে যায়। নিপুণও দেখে না সেই হাসি। দেখবেই বাকি করে, আদ্র কি দেখায় সে হাসি? দেখলে হয়তো নিজের জান কুরবান করত আদ্রের সে হাসিতে। আদ্র কণ্ঠটা একটু গুমোট করল, ফের বলে উঠল, হুম। নিপুণের মনের আকাশে বেশ করে কালো রঙের মেঘ হানা দিল। যার জন্য একটু খানি সাজল, একটু খানি নিজেকে তৈরি করল সে কি না শেওড়া গাছের পেতনি বলল। এর থেকে কষ্টের আর কি হতে পারে? আদ্রের কাঁধের উপর থেকে নিপুণে হাতটা আলগা হতে লাগল। ঠিক তখনই আদ্রের তার মোটা কণ্ঠে মৃদু গর্জনে বলে উঠল, খবরদার কাঁধ থেকে হাত সরিয়েছিস তো। শক্ত করে ধরে রাখো আর তোর এই ঝুলন্ত জামা কাপড়গুলোকে সামলে ধর। পেঁচিয়ে যাবে চাকার সাথে। আদ্রের এমন কথায় নিপুণের বেশ রাগ লাগল। মনে মনে কিছু কটুবাক্য শুনিয়ে দিল আদ্রকে। নিপুণ শক্ত করে আদ্রের কাঁধ চেপে ধরা মাত্র আদ্র তার বাইক স্টার্ট দেয়। সমতল গতিতে বাইক চলতে শুরু করেছে এই পিচ ঢালা রাস্তায়। চলেছে সেই কাঙ্ক্ষিত স্থানে যাওয়ার উদ্দেশ্য। আদ্রের সাথে যেমনই ঝগড়া হোক না কেন নিপুণের এখন আদ্রের কাঁধে হাত রেখে বাইক চড়তে বেশ লাগছে। চারদিকে কোলাহল তেমন নেই। খানিকটা নীরব রাস্তাঘাট। নিপুণের এখন উত্তম কুমারের অভিনীত একটি গান গাইতে ইচ্ছে করছে। এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলতো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, তবে কেমন হতো তুমি বলো তো? নিপুণের এই আকাশ কুসুম ভাবনার মাঝেই আদ্র শপিং মলের সামনে এসে বাইক থামালো। হঠাৎ করে বাইক থামায় নিপুণ বেশ চমকালো। ভালো করে চারপাশে পর্যবেক্ষণ করে দেখল তারা এখন শপিং মলের সামনে আছে। ব্যাস আর কিছু বলার জোগাড় পেল না সে। আদ্র পার্কিং লটেই তার বাইক দাঁড় করিয়েছে। আজ নিপুণকে সে এক মুহূর্তের জন্যেও একা ছাড়বে না। বাইক থেকে নেমেই আদ্র এক হাতে নিপুণের হাত চেপে ধরল। অপর হাতে সোহাইবকে কল দিল। বেশ কিছুক্ষণ হাঁটার পর নিপুণ দেখা পেল তার পরিবারের। অনিমা শিকদার নিপুণকে দেখেই বেশ হতাশ হয়েই বলে উঠল, তোরা এখন এলি? আমাদের শপিং প্রায় শেষ। তুই আর আদ্রই বাকি আছিস এখন। আদ্র সে কথাকে পরোয়া করল না। আখি শিকদারের দিকে তাকিয়ে বলে উঠল, মেজো আম্মু, তোমরা মেয়ে ফাইনাল করতে যাচ্ছ শুধু কি নিজেদের জন্য কিনবে? মেয়ের জন্য কিছু নিয়েছ তো? আখি শিকদার আদ্রের দিকে তাকিয়ে বলল, তুই কাজের কথা মনে করিয়েছিস। কি নেব বল তো? সোনার কিছু নেই বল? আখি শিকদার কথা খানা বলে একবার অনিমা শিকদারের দিকে আরেকবার জেসমিন শিকদারের দিকে তাকালো। তাদের চেহারায় হ্যাঁ বোধক চিহ্ন দেখা গেল। সোহাইব বেশ অবাক হয়ে দেখছে সবাইকে। কার জন্য মেয়ে দেখতে যাচ্ছে? আদ্র ভাই, সে তো বড় তারই হওয়ার কথা। সোহাইব আলগে আদ্রের কাছ ঘেঁষে দাঁড়ালো। ফিসফিস করে বলে উঠল, কার জন্য মেয়ে দেখতে যাবে? পরে বলবো। এই কথার প্রেক্ষিতে সোহাইব আর কোনো কথা বলতে পারল না। থাক এখন না হলো কথা, বাড়িতে গিয়ে হবে। আদ্র অনিমা শিকদারকে তাড়া দিয়ে বলে উঠল, তোমরা তাহলে গোল্ড কিনতে যাও। আমি আর নিপুণ মিলে আমাদের শপিং সেরে আসছি। সবাই আদ্রের কথায় সায় জানালো। এতে করে সময়ের ও বরকত হবে, এমনিতেই সন্ধ্যা হয়ে গেছে। কিছু সময়ের ব্যবধানে দুই দল দুই দিকে চলে গেল। আদ্র নিপুণকে নিয়ে 3 থেকে 4 দোকান চক্কর কেটেছে কিন্তু কোনো ড্রেস নিপুণের পছন্দ হচ্ছে না। লাস্টে বায়না ধরেছে সে শাড়ি কিনবে। কিন্তু সে আবদার গ্রাহ্য করল না আদ্র।
শোনার সাথে সাথে নাকচ করে দিল এমন আবদার। এতে করে গাল ফুলিয়েছে রেখেছে নিপুণ। কিন্তু তাতে আদ্রের কিছু যায় আসে না। সে বেশ উৎসাহ নিয়েই জামা খুঁজে চলেছে। যেন এই মুহূর্তে এটাই তার মুখ্য কাজ। এত খোঁজাখুঁজির পর আদ্রের একটা জামা বেশ পছন্দ হয়েছে, জামাটা বেশ নজরকাড়া। মেরুন রঙের উপরে হালকা গোল্ডেন কাজের লং গ্রাউন। সিম্পলের মধ্যে একটুখানি গর্জিয়াস। জামাটা দেখে যে নিপুণের পছন্দ হয়নি তা না। বেশ পছন্দ হয়েছে তার। না হলে কি আর অমনি শরীর কথা বেমালুম ভুলে যেত? সময় না পার করে জামাটা ক্রয় করে নিয়েছে সে। পেমেন্ট আদ্রই করে দিল। এবার আদ্রের কিনার পালা। তবে আদ্র যা খুঁজছে তা পেল না। পেলেও মানানসই নয়। অগত্যা ফিরে গেল। যাওয়ার সময় নিপুণ বেশ কয়েকবার জিজ্ঞেস করেছে, আপনি যে কিছু নিলেন না আদ্র ভাই? তখন আদ্র শুধু একটাই উত্তর দিয়েছে, আমি যা খুঁজছি তা পাইনি, পরে এসে নেব। আর কোনো কথা বলল না নিপুণ। তারা চলে গেল জুয়েলারির কর্নারের দিকে। সেখানের কার্যক্রম প্রায় শেষ। তারা শুধু একটা ব্রেসলেট নিয়েছে। হাতের আংটির মাপ জানে না বিধায় এই পন্থা, তবে ব্যাপার খানা কিন্তু বেশ। আংটির বদলে ব্রেসলেট। তারা যখন বিল পেমেন্ট করতে ব্যস্ত তখন আদ্র তার নেকড়ের মতো ধারালো চোখ দ্বারা খুঁজে নিয়েছে প্রিয়তমার জন্য এক মূল্যবান জিনিস। নিপুণের হাতখানা একটু জোরে চেপে ধরল। কেউ দেখল না আদ্রের মনের জলোচ্ছ্বাস। মনেমনে শুধু একটা কথাই জপ বলল, তোমাকে এটা পড়লে বেশ আদর আদর লাগবে আমার প্রণয়িনী। আমার অস্তিত্বে শুধুই তুই। পার্ট 41। সাবিকুন ও নাহার নিপুণ। বেশ কিছু সময় পরই তাদের শপিং শেষ হলো। মল থেকে বের হয়ে গাড়ির কাছে যেতেই আখি শিকদারের টনক নড়ল আদ্রের গাড়ি দেখতে না পেয়ে। তিনি তৎক্ষণাৎ আদ্রকে প্রশ্ন করল, আদ্র, তোর গাড়ি তো সোহাইব নিয়ে এসেছে, তাহলে তুই কি দিয়ে এসেছিস? বাইকে। আদ্র কথাটা বলে নিপুণের দিকে তাকালো। ফের বলে উঠল, তুই গাড়িতে চলে যা, আমার একটু কাজ আছে। আসতে হয়তো লেট হবে আমার। কথাটা নিপুণের মনের বিষণ্ণতা বেশ বাড়িয়ে দিয়েছে। সে ভেবেছিল আজকের এই সময়টা আদ্রের সাথে কাটাবে। কখনো তো আদ্র এত সময় দেয় না তাকে। অল্প হলেও তো কিছু সময় আদ্রের সঙ্গ পেত সে। তাই তো আদ্রের সাথে আসা আজকে। কিন্তু আদ্রের কথায় নিপুণের মন কিছুক্ষণের মধ্যেই ভার হয়ে গেল। চোখে মুখে বিতৃষ্ণা ধরা দিল। নিপুণ কিছু বলার জন্য মুখ খুলবে তার আগে সোহাইব বলে উঠল, নিপুণ গাড়িতে যেতে পারবে না। কেন? কারণ গাড়িতে জায়গা নেই। জায়গা নেই কেন? সামনের সিটে তো জায়গা থাকার কথা। আদ্রের এমন কথায় সোহাইব ইভা আর ইভানকে দেখিয়ে বলল, সামনে ওরা বসবে। আদ্রের আর বুঝতে বাকি রইল না কি হয়েছে। প্রত্যেকবারের মতো জুবায়ের শিকদার, জুনায়েদ শিকদার আর জয়নাল শিকদার কোনো না কোনো বাহানা দিয়ে চলে গেছেন। আদ্র আর কথা বাড়ালো না। বলবেই বাকি। এখানে তো আর কোনো কথা বলার নেই। অগত্যা নিপুণকে সাথে নেওয়ার সিদ্ধান্ত নিল। নিপুণ যেন এই রূপ পরিস্থিতিতে খুব খুশি হল। এই খুশি কি আর যেমন তেমন খুশি? আজকে তার বাপচাচাদের খুব করে ধন্যবাদ দিতে মন চাইছে। মনে মনে খুব করে হাসল সে। অনিমা শিকদারের হাতে তার হাতে থাকা শপিং ব্যাগটা ধরিয়ে দিল। অনিমা শিকদার সেটা হাতে নিয়ে আদ্রকে উদ্দেশ্য করে বলে উঠল, যেখানেই যাস যাবি কিন্তু সাবধানে বাইক চালাবি। আখি শিকদারও সাবধানে আসতে বললেন, তবে শেষে নিপুণের দিকে তাকিয়ে বলল, বাইকে ভালো করে ধরে বসবি। দেখিস পড়ে গিয়ে আবার হাত পা ভাঙ্গিস না। তোর যা বুদ্ধি! মাশাল্লাহ! কথাটা যে আখি শিকদার নিপুণকে তাচ্ছিল্য করে বলেছে তা বেশ বুঝতে পারল নিপুণ। আখি শিকদারের এমন কথায় সে ব্রু কুঁচকাল। মুখটাও ভেঙচাল। তবে তা চোখে পড়ল না কারো। তাদের এত কথার মাঝে আদ্র শুধু মাথা নাড়ল। কোনো কথা বলল না। কিছুক্ষণের মধ্যেই সোহাইব গাড়ি টান দিল। দেখতে দেখতে তা চোখের অগোচরে চলে গেল। শপিং মলের সামনে এখনো দাঁড়িয়ে আছে আদ্র আর নিপুণ। আদ্র কোনো কথা না বলেই শপিং মলের দিকে হাঁটা দিল। তার হাতের মুঠোয় আছে নিপুণের ছোট্ট হাতখানা। লিফট দিয়ে সোজা চলে গেল চতুর্থ তলায়। প্রবেশ করল সেই স্বর্ণের দোকানটাতে। নিপুণ এখনো হতভম্ব। মনে কয়েকখানা প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে। প্রশ্নগুলো কি আদ্র ভাইকে করবে?
শত চিন্তা ভাবনা এক সাইডে রেখে আদ্রকে প্রশ্ন করেই ফেলল সে। আদ্র ভাই, আমরা আবার এখানে কেন এসেছি? চুরি করতে। আদ্রের এমন বাঁকা উত্তরে নিপুণ মোটেও খুশি হল না। সে এমন উত্তর মোটেও আশা করেনি। তাই আবার আদ্রের দিকে তাকিয়ে বলল, বলুন না, আপনি কি কিছু কিনবেন এখান থেকে? আদ্র কোনো উত্তর দিল না। সোজা গিয়ে সেই কাঙ্ক্ষিত জিনিসটি হাতে নিল। চেইন। নিপুণ অবাক হয়ে জিজ্ঞেস করল। আদ্র এখনো চুপ। নিপুণের কোনো কথার উত্তর দিল না। সে সোজা বিল পেমেন্ট করতে চলে গেল। নিপুণ এখনো তার পায়ের তালে তাল মিলিয়ে হাঁটছে। বিল করিয়েছিল একটা মেয়ে। মেয়েটি বেশ ইয়াং। নিপুণ খেয়াল করেছে মেয়েটি আদ্রকে অন্য নজরে দেখেছে। পেমেন্ট করাতে করাতে মেয়েটি আদ্রকে জিজ্ঞেস করে, কিছু মনে নে করলে একটা কথা বলবো? আদ্র মেয়েটির দিকে এক নজর তাকালো। তারপর বলে উঠল, বলুন। আপনার সাথে উনি কে? গার্লফ্রেন্ড? আদ্র একবার তাকালো নিপুণের দিকে। তারপর আবার চোখ সরিয়ে বলে উঠে, না। আদ্রের এমন কথায় মেয়েটি বেশ খুশি হয়। বেশ গদগদ হয়ে জিজ্ঞেস করে, তাহলে কে? আদ্র এবার বেশ বিরক্তি সুরে বলে উঠল, মিস, আপনি আপনার কাজ করুন। ভুলে যাবেন না আমি এখন আপনার কাস্টমার। হকের মধ্যে থেকে কথা বলুন। আদ্রের এমন পরোক্ষভাবে অপমানজনক কথা মেয়েটি বেশ বুঝতে পারল। কাচুমাচু মুখ করে বলে উঠল, সরি স্যার, প্লিজ ম্যানেজারের কাছে বলবেন না। প্লিজ। আমি আমার ব্যবহারের জন্য দুঃখিত। মেয়েটির হাত থেকে বক্সটা নিয়ে আদ্র সোজা বেরিয়ে গেল। মেয়েটির কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না সে। তার হাতের মুঠোয় এখনো নিপুণের হাত। নিপুণ বেশ কষ্ট পেল। মেয়েটির সামনে বললে কি হতো? হ্যাঁ, এটাই আমার গার্লফ্রেন্ড, আমার প্রেমিকা। তাহলে তো মেয়েটি বেশ শিক্ষা পেত। আর কিছু জিজ্ঞেস করার থাকতো না। শপিং মল থেকে বেরিয়ে এলো তারা। আদ্র বা হাতে লাগালো ঘড়িটাতে টাইম দেখে নিল। সকাল 7:22 বাজে। নিজে বাইকে উঠে নিপুণকে বাইকে উঠার ফরমাইশ দিল। নিপুণ বাইকে উঠে তো বসে, কিন্তু এইবার আদ্রকে ধরে বসল না সে। যার সাথে সময় কাটানোর জন্য এত বাহানা খোঁজা, সে যদি এমন করে তাহলে মন তো পড়বেই। যতটা হাসি খুশি মুখ নিয়ে আদ্রের সাথে এসেছিল, এখন মুখ ততটাই কালো, বেজার। বিষণ্ণতার ছাপ স্পষ্ট। কি হলো, ধরে বস। পড়বি তো? পড়ব না। নিপুণের এমন কথায় আদ্র এক ভ্রু উঁচু করল। মনে মনে একটা ছক কষে নিয়ে সে বাঁকা হাসল, মুখে বলে উঠল, না ধরলে নাই। কথাটা শেষ করেই সজোরে বাইক স্টার্ট দিল। বেগ সামলাতে না পেরে নিপুণ ধাক্কা খেল তার পিঠের সাথে। গালখানা গিয়ে আদ্রের পিঠে ঠেকেছে। খানিকের মধ্যেই নিপুণ সরে গেল। ধরল না আদ্রকে। সরে গেল কিছুটা দূরে। নিপুণের এমন প্রত্যাখ্যানে আদ্রের কপালের চামড়ায় ভাঁজ পড়ল, চোয়ালখানা আরেকটু ধারালো হল। দাঁতে দাঁত পিষে বাইকের গতি সর্বোচ্চ করল। কিন্তু কোনো কাজ হলো না। নিপুণ তাকে ধরল না তো ধরল নাই। নিজের জেদ বজায় রেখে আদ্রের থেকে দূরে সরে বসে রইল। নিপুণের এমন কাজ আদ্রের শরীরের রক্ত বিষ মেশানোর প্রভাব ফেলেছে। তার শরীরের ভেতর বিষের বিষক্রিয়া শুরু হয়েছে, যা ভেতরেই কুরে কুরে খাচ্ছে তাকে। এতক্ষণ ধরে যা প্ল্যান করেছিল নিজের মনে মনে, তা নিমেষেই ভঙ্গ করল সে। দিক পরিবর্তন করল বাইকের। যে জায়গায় যাবে ভেবেছিল সেখানে না গিয়ে বাড়ির রাস্তা ধরল। কিছুক্ষণের মধ্যেই তারা বাড়িতে চলে এলো। শা করে আসা বাইকটার গতি কমল। সাবধানে থামালো বাড়ির আঙিনায়। থামানোর সাথে সাথেই নিপুণ নেমে গেল বাইক থেকে। যতটা খুশি নিয়ে বাইকটাতে উঠেছিল, ততটা বিষণ্ণতা নিয়ে নামতে হয়েছে তাকে। আদ্রকে কিছু বলার সুযোগ দিল না সে, তার আগেই সে বাড়ির ভেতরের দিকে পা বাড়াল। ধীরে ধীরে আদ্রের চোখের অগোচরে চলে গেল সে। আদ্রের চোখগুলো জ্বলে উঠল। নিপুণের এই অবুঝ আচরণে আদ্রের হৃদয় যেন 100 পেরেক দ্বারা বিদ্ধ হয়ে গেল। প্রতিটি আঘাতে শত হাজার ছিদ্র হল তার হৃৎপিণ্ড। প্রতিটি নিঃশ্বাসের সাথে তার হৃদয় ব্যথার ছাপ গভীর থেকে গভীরতর হল। কেউ কি দেখল? দেখল না কেউ। কষ্ট কেউ দেখতে পায় না। সে কাউকে কষ্ট দেখাতে চায় না। কোনো ক্রমেই না। সে দ্রুত পদক্ষেপে স্থান ত্যাগ করল,
পদ চালনা এত দ্রুত ছিল যেন বাতাসের সাথে মিশে হারিয়ে গেল তার পায়ের আওয়াজ। আমার অস্তিত্বে শুধুই তুই। পাঠ 42। সাবিকুননাহার নিপুণ। সময় সময়ের গতিতে চলে যাচ্ছে। সময় এমন এক জিনিস যেটা কখনোই কারো জন্য থামে না। প্রবাহমান থাকে সে গতি। হঠাৎ করে বদলে দেয় তার চাল। এই তো সন্ধ্যা হয়েছিল কিছুক্ষণ আগে, এখন এত রাত হয়ে গেল। নিস্তব্ধ রাত। রাত এসেছে তার নীরবতার ছোঁয়া নিয়ে, নির্জনতা জড়িয়ে ধরে রেখেছে শহরের সৌন্দর্য। আর নির্জন রাস্তায় পড়ে থাকা নীরব আলোর রেখা। আদ্রের এমন নিস্তব্ধতা এখন আর ভালো লাগে না। আর কতকাল এমন নিস্তব্ধতার মতো বন্ধুকে সঙ্গে নিয়ে থাকবে সে? এত কাল তো ছিল। এখন আর চাই না এই নিস্তব্ধতাকে। মুক্তি চায় সে। রাতের আধারের মাঝে আলো ফিরে পেতে চায় সে। উচ্ছ্বাসতার জাগরণে হারিয়ে যাক সব অবসাদ, সব কষ্ট। আবারও যেন ওই মন আলোড়িত হয় সেই পুরনো রঙে, যে রং তাকে লাগিয়েছিল নিপুণ বহু বছর আগে। সেই রঙের আলোয় ফিরে পেতে চায় এক নতুন সম্ভাবনায়। সময়টা দেখে নিল আদ্র। এই মুহূর্তে ঘড়ির কাঁটা স্থির আছে রাত 2:26 মিনিটের ঘোরে। কিছুক্ষণ আগে সোহাইবের সাথে তার বেজায় ঝামেলা হয়েছে। সে কিছুতেই কাল ওই মেয়েকে দেখতে যাবে না। কোনো ক্রমেই না। মেয়ের নামটা পর্যন্ত শুনতে চায়নি সে। আদ্রকেও কোনো কথা বলার সুযোগ দেয়নি সে। তাও আদ্র বুঝিয়েছে সোহাইবকে। আদ্রের উপর বিশ্বাস রাখতে বলেছে, ফলে সোহাইব একটু শান্ত হয়েছে। তবে ঘর থেকে যাওয়ার আগে সে বলে গেছে, কাল সে যাবে সবার সাথে, তবে হাজার খানেক মেয়ে দেখালেও সে এখন বিয়ে করবে না। করবে না তো করবেই না। আদ্র সোহাইবের কথা নিয়ে বাড়াবাড়ি করল না। তার কথার প্রেক্ষিতে কোনো উত্তর দিল না। যা হবার কাল দেখা যাবে। এই মুহূর্তে পা বাড়ালো নিপুণের ঘরের দিকে। সেখানে যাওয়া এখন ভীষণ প্রয়োজন। খানিকের মধ্যে আদ্র প্রবেশ করেছে নিপুণের কক্ষে। নিপুণ? সে তো এখন বেঘোরে ঘুমাচ্ছে। ওড়নাটা নেই পাশে কোথাও। জামার গলার অংশটি বড় হওয়ার দরুন বুকের কিছুটা অংশ প্রকাশিত হচ্ছে। বুকের বা পাশের কালো তিলটা উকিঝুঁকি দিচ্ছে বারংবার। পাতলা কম্বলটা অর্ধেকটা খাটে আর অর্ধেকটা নিচে পড়ে গড়াগড়ি খাচ্ছে বেশ অবহেলার সাথে। ঢোলা পায়জামার হালকা কাপড়টি এতটাই মসৃণ যে হাঁটু পর্যন্ত উঠে আসার পরেও এক ধরনের আভিজাত্যের ছাপ রেখেছে। আজ নিপুণ যেন অস্বাভাবিকভাবেই ঘুমিয়ে আছে। আদ্র নিজের সংযম ধরে রাখল। নিপুণকে অগোছালো ভঙ্গিতে ঘুমাতে দেখেছে, কিন্তু এতটা অগোছালো ভঙ্গিতে ঘুমাতে সে কখনোই দেখেনি। খাটের কোণা থেকে পাতলা কম্বল তুলে নিপুণের গায়ে আচ্ছাদন করল। খাটের পাশে বসে কিছুক্ষণ তাকিয়ে থাকল তার দিকে। অতিশয় ধীরে আদ্র তার হাতটা নিপুণের মাথায় রাখল। কিন্তু আদ্র বুঝতে পারল না, আজ নিপুণ এতটাই সজাগ যে হালকা স্পর্শে জেগে উঠবে। আপনি এখানে? নিপুণের এভাবে হুট করে জেগে যাওয়ায় আদ্র বেশ অপ্রস্তুত হয়েছে। কিছু বলার আগেই নিপুণ এক লাফে উঠে দেয়াল ঘড়িটার দিকে নজর দেয়। লাইট ঝালানো থাকার কারণে রাত 1:45 লেখাটি দেখতে অসুবিধা হয়নি তার। অবাক হয়ে আদ্রের দিকে তাকায় সে। এত রাতে আদ্র ভাই এখানে কেন এসেছে? নিপুণের ভাবনার মাঝে আদ্র বলে উঠল। তোর এরূপ ব্যবহারের কারণ কি? হঠাৎ আদ্রের এমন প্রশ্নে নিপুণ বেশ তাজ্জব হল। আমতা আমতা করে বলে উঠল। কোন ব্যবহার? তুই জানিস না কোন ব্যবহার? শপিং মল থেকে বাড়িতে আসা পর্যন্ত যা যা করেছিস সে ব্যবহার? নিপুণ চুপ করে আছে। কোনো কথা বলছে না সে। নিচের দিকে তাকিয়ে ঘুমু ঘুমু চোখে নখ খুঁজছে। মনে হচ্ছে যেন নখগুলো নখের মাঝ থেকে তুলে নিয়ে আসবে। এমন কার্যক্রমের মাঝে আদ্রের আরেক ধমক আছড়ে পড়ল তার উপর। কি হলো, কথা বলছিস না কেন? কথার উত্তর দেয় নিপুণ। তুই জানিস কথার উত্তর সাথে সাথে না পেলে আমার মেজাজ কেমন গরম হয়। ঘুম থেকে উঠেছিস মাত্র, তাই আমি থাপড়ে তোর গাল লাল করতে চাইছি না। সোজা সোজা বল, এমন বিহেভিয়ারের মানে কি ছিল? আদ্রের মুখে এমন তিক্ত বাক্য শুনে নিপুণ এবার ঘুমোঘুম গলায় ফোঁপাতে শুরু করল। চোখ জোড়া ভেদ করে নীরব অভিমানী অশ্রুগুলো বেয়ে পড়ল। গণ্ডদেশ পেরিয়ে সেগুলো জমা হলো থুতনিতে। আদ্র তাকিয়ে থাকল সেদিকে। নিপুণ ফোঁপাতে ফোঁপাতেই বলে উঠল। আপনি আমাকে ভালোবাসেন না আদ্র ভাই? আমার সাথে শুধু টাইম পাস করছেন আপনি।
না হলে আপনি শপিং মলের মেয়েটার সামনে বলতেন যে আপনি আমাকে ভালোবাসেন। কিন্তু আপনি তখন কিছু বলেননি। আপনি আমাকে ভালোবাসেন না। কথাটা বলতে বলতে নিপুণের কান্নার বেগ বাড়ল। চোখের পানির স্রোত একটু বেশি হলো। চোখের পানিগুলো থুতনিতে জমা হয়ে চুইয়ে চুইয়ে আছে। তবে নিচে পড়ল না। আদ্র তার আগেই ধরে নিল। তোর মনে হয় আমি তোর সাথে টাইম পাস করছি? কি হলো কথা বল। আমি তোর সাথে প্রেমিকের মতো কথা বলি না, এতে তোর সমস্যা? তোর পরিচয় প্রেমিকা রূপে দেই না, এতে তোর সমস্যা? নিপুণ এখনো চুপ। কোনো কথা বলছে না সে। নিপুণ এমন চুপ দেখে আদ্র আবার বলে উঠল, তোকে আমি আমার ভালোবাসার কথা ব্যক্ত করেছি মানে এই না আমি তোকে আমার সাথে প্রেম করতে বলেছি। আমি শুধু তোকে জানিয়ে রেখেছি যে তুই আমার জন্য কি। আর মেয়েটা আমাকে জিজ্ঞেস করেছিল, তুই আমার প্রেমিকা কি না? আমি কি বলবো? তুই আমার প্রেমিকা? তোকে ভালোবাসি কথাটা কি পরিচিত অপরিচিত সবাইকে বলে ফেরা প্রযোজ্য? আমরা দুজন জানি এটা কি যথেষ্ট নয় আমাদের জন্য? আর কি যেন বললি আমি তোর সাথে টাইম পাস করছি? তাহলে শুনে রাখো, শিকদার ইফনান আদ্রের টাইম এত সস্তা না যে কারো পেছনে তা পাস করবে। তোর সাথে আমি প্রেম করছি না যে টাইম পাস করব। আমাদের সম্পর্ক শেষে বিয়ে পর্যন্ত যাবে। তোকে বিয়ে করব আমি। বউ হবি তুই আমার জুবায়ের শিকদার আর অনিমা শিকদারের একমাত্র ছেলের বউ। এই বাড়ির বড় বউ। এটাকে যদি তুই টাইম পাস বলিস তো এই টাইম পাসই তোর জন্য ভালো হবে। কথাটা বলেই নিজের পকেট থেকে সেই চেইনখানা নিপুণের হাতের মুঠোয় ধরিয়ে দিল। তোর জন্যই কিনেছিলাম। পরে নিস। তেজ দিয়ে কথা খানা বলে আদ্র আর দেরি করল না। দ্রুত ত্যাগ করে এই রুমখানা। আদ্রের এমন কথায় নিপুণের হুঁশ শূন্যে চলে গেল। খানিকটা হতভম্ব হয়ে গেল সে। এখনো হয়তো ঘোরের মধ্যে আছে। আদ্রের এমন প্রত্যাশার কথা শুনে নিপুণ কিছুক্ষণ কিছু ভাবতে পারল না। বলতে পারল না কিছু। আদ্রের শেষের মর্মস্পর্শী কথাগুলো ছিল বেশ মনোগ্রাহী আর অনুভূতিপূর্ণ বাক্য। সে এখনো বিশ্বাস করতে পারল না এতক্ষণের কথাগুলো। আলগে হাতের মুঠো খানা খুলল। হাতের তালুতে সেই চেইনটা দেখে আলতো চোখটা আবার বন্ধ করে নিল সে। বিড়বিড় করে বলে উঠল, আপনার এই প্রতিশ্রুতি চিরদিনের জন্য বজায় থাকুক। এই ভালোবাসা লক্ষ লক্ষ বার সত্যি হোক। কোটি কোটি বার সত্যি হোক। আমার অস্তিত্বে শুধুই তুই। পার্ট 43। সাবিকুননাহার নিপুণ। সকাল সকাল শিকদার বাড়িতে হই হুল্লোড় লেগে গেছে। সব সময় সবাই সকালের নাস্তা একসাথে করলেও আজ সবার জন্য নিয়মটা যেন একটু ভিন্ন। বাড়ির বড়রা সবাই নাস্তা সেরে যে যার ঘরে চলে গেছে। জয়নাল শিকদার আর আদ্র গেছে একটু অফিসে। সামান্য কাজ পড়ে যাওয়ায় তাদের যেতে হয়েছে। নিপুণ বেশ বিরক্ত নিয়ে খাটের এক কোণে বসে আছে। চোখ মুখ প্রচণ্ড কুঁচকে আছে তার। কাল রাতে আদ্র যাওয়ার পর আর ঘুমাতে পারেনি। সারা রাত আদ্রের বলা কথাগুলো ভেবেছে সে। এত ভাবনার মাঝেই সকাল বেলা চোখ খানিকটা লেগে গিয়েছিল। কিন্তু তা বেশিক্ষণ স্থায়িত্ব পায়নি। আখি শিকদারের চেঁচামেচিতে তার ঘুম কখন ছুটে গিয়েছে। এখন চোখ মুখে যা আছে তা শুধু ক্লান্তি। শরীরে লেগে আছে অলসতা। আখি শিকদার বেশ তাড়া দিচ্ছে গোসলে যাওয়ার। তার মতে নিপুণকে যত তাড়াতাড়ি রেডি হতে পাঠানো হোক না কেন সে সবচেয়ে বেশি দেরি করবে। এটা তার জন্মগত অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। কি হলো তোকে বলছি না গোসলে যা। আর কতক্ষণ এক জায়গায় এভাবে বসে থাকবি? নিপুণ এখনো ব্রু কুঁচকে আছে। বেশ অলস ভঙ্গিতে বলে উঠল, আহ আম্মু, সকাল সকাল এমন শুরু করেছ কেন? তুমি তো আর তোমার ছেলেকে আজকেই বিয়ে করিয়ে ফেলতে যাচ্ছ না। বিয়ে ফাইনাল করতেই তো যাচ্ছ। সকাল সকাল? সময় দেখেছিস কয়টা বাজে? সকাল 10:30 বাজে যে সে খেয়াল কি আছে তোর? এত দেরি করে ঘুম থেকে উঠলি, নাস্তাও তো করিসনি। যা জলদি গোসল সেরে আয়। তারপর নাস্তা সেরে রেডি হয়ে থাকবি। তোর তো আবার তৈরি হতে বেলা গড়ায়। একটানা কথাগুলো বলে শেষ করলেন আখি শিকদার। তারপর ক্লোজেট থেকে সেই দিনের কিনে আনা ড্রেসটা খাটের উপরে রেখে তিনি নিচে চলে গেলেন। খাটের উপরে রাখা সেই মেরুন রঙের ড্রেসটার দিকে নিপুণ বেশ কিছুক্ষণ ধরে তাকিয়ে থাকল। তারপর একটা সালোয়ার আর এক সিঙ্গেল টপ নিয়ে ওয়াশরুম চলে গেল।
মেজ ভাবি সোহাইবের মতিগতি কেমন লাগছে না তোমার কাছে? কেমন লাগছে? না মানে আমরা আজ বিয়ের ডেট ফাইনাল করতে যাচ্ছি, তার তো এই বিষয়ে কোনো মাথা ব্যথা নেই। মেয়েকে? নাম কি? কিছুই তো জিজ্ঞেস করল না। জেসমিন শিকদারের কথায় আখি শিকদার বলে উঠল। আদ্রকে বুঝাতে বলেছিলাম, সে জন্যই হয়তো এত চুপচাপ। জানিসই তো আদ্রের কথা সে কেমন অক্ষরে অক্ষরে পালন করে। তা যা বলেছ ভাবি। আমার ইভা আর ইভানকেই দেখো। আদ্রকে জমের মতো ভয় পায়। খাবার খাওয়ার সময় আদ্রের নাম বললেই চলে, খাবার নষ্ট করা তো দূর, প্লেট একদম চেটে পুটে খেয়ে ফেলে। তাদের সব কিছুই ঠিক আছে, শুধু একটাই দোষ, শয়তানিটা একটু বেশি করে ফেলে। জেসমিন শিকদারের কথার মাঝেই অনিমা শিকদার বলে উঠে, বাচ্চা মানুষের ধর্মই হচ্ছে দুষ্টামি করা। আদ্র আর সোহাইব এখন বড় হয়, কিন্তু তারা কি ছোটবেলায় কম দুষ্টামি করেছে নাকি? এখন বড় হয়ে বাচ্চাদের শুধু শুধু ভয় দেখায়। তাদের তিনজনের কথার মাঝে নিপুণ এসে হাজির হলো। দাও, নাস্তা দাও। আখি শিকদারে বসতে বলে অনিমা শিকদার নিপুণকে খাবার বেড়ে দিলেন। প্লেট থেকে একটা পরোটা তুলে দিয়েছে নিপুণ। কি হলো, পরোটা তুললি কেন? দুটোই তো দিয়েছি। আজ থেকে আমি ডায়েট করব বড়মা। নিপুণের এমন কথায় অনিমা শিকদার শুকনো গলায় বিষম খেল। মনে মনে বলে উঠল, আবার ডায়েট? খাবারের মাঝে নিপুণ বলে উঠল, আজ ঘর এত নীরব কেন? সবাই কোথায়? সবাই যে যার কাজে আছে। শুধু তোর চাচা আর আদ্রই বাড়িতে নেই। নিপুণ চমকে উঠল অনিমা শিকদারের শেষোক্ত কথায়। মাঝপথে খাবার থামিয়ে বলল, কোথায় গেছে তারা? গেছে অফিসে। কি কাজ নাকি আছে? আমাদের সাথে যাবে না? বলেছে তো চলে আসবে। এখন আমি তো আর জানি না। ছেলের মতি গতি তো আর আমি বুঝতে পার না। তুই খাবার খা। কথা খানা বলে তিনি চলে গেলেন। নিপুণ খাবার শেষ করে চলে গেল নিজের রুমে। বিষণ্ণ মুখে প্রস্তুতি শুরু করল নিজেকে তৈরি করার, মনে মনে কিছু একটার ছক কষল। কিছুক্ষণের মধ্যে মন খারাপ ভাবটা কেটে গেল তার। নিজেকে উদ্দেশ্য করে বলে উঠল, এখন মন খারাপ করার সময় নয় নিপুণ। আদ্র ভাইয়ের সাথে কথা বলতে হবে, সরি বলতে হবে তোর। ভালো করে জম্পেশ একটা সাজ দেয়। এই কেবলা মার্কা চেহারায় আদ্র ভাইয়ের মতো সুদর্শন পুরুষের সামনে যেতে তোর লজ্জা করবে না? এখন তোর সাজগোজ করার সময়। জম্পেশ একখানা সাজ দিয়ে আজ চমকে দেয় আদ্র ভাইকে। দেখবি এই সাজ দেখে আদ্র ভাই নিশ্চয়ই গলে জল হয়ে যাবে। নিজের এমন বুদ্ধি শুনে আজ নিজেকে বেশ বাহবা দিতে ইচ্ছে করল তার। আজ সে সাজবে, বেশ করে সাজবে সে। কথা খানা বলেই সে সাজগোজ করতে বসে গেল। মেরুন রঙের গ্রাউন্ড জামাটা পরিধান করে আয়নার সামনে বসে পড়ল নিপুণ। মুখে আজ বেশ কয়েকটা প্রসাধনী ব্যবহার করেছে বটে। তবে যতটা সীমিতভাবে দেওয়া যায় সে হিসাবেই ব্যবহার করেছে সে। চোখে কাজল, কপালে গোল্ডেন কালারের একটা ছোট্ট স্টোনের টিপ আর ডিপ মেরুন লিপস্টিক, এতেই যেন আজ বেশ চমৎকার লাগছে তাকে। চুলগুলো খোলা রেখে ওড়নাটা বেশ পরিপাটি করেই নিচে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে সে। শিকদার বাড়ির সবাই নিচে অবস্থান করছে। সবাই তৈরি হয়েই নিচে এসেছে। জুবায়ের শিকদার, জুনায়েদ শিকদার আর জয়নাল শিকদার আর একরকম পাঞ্জাবি পরেছে। বাড়ির তিন বউয়ের বেলায়ও তেমন দেখা গেল। একই রকম শাড়ি পরে একসাথে বসে কথা বলছে তারা। সোহাইব বিরক্তিকর চেহারা নিয়ে বসে আছে সোফার এক কোনায়। সাথে আছে ইভান। নিপুণ নামতে নামতে সব পর্যবেক্ষণ করল। তাকে নামতে দেখে ইভা ছুটে এলো তার কাছে। ইভার চেঁচানোতে সবার টনক নড়ল। নিপুণকে নামতে দেখে অনিমা শিকদার আপনা আপনি বলে উঠল, মাশাল্লাহ। কথাটা আখি শিকদারের আর জেসমিন শিকদারের কান এড়ায়নি। নিপুণ এসে সুকেবিনেট থেকে জুতা জোড়া বের করে সোফায় বসল। অমনি অনিমা শিকদার নিজের চোখের থেকে একটু কাজল এনে নিপুণের কানের পেছনে লাগিয়ে দিল। নজর না লাগুক। নিপুণ জুতো লাগাতে লাগাতেই বলে উঠে, নজর লাগবে না বড় আম্মু। কাজল তো আমিও দিয়েছি। তোমাকে আজকে খুব সুন্দর লাগছে নিপোফু। তাই নাকি? তোকেও খুব সুন্দর লাগছে ইভা। একদম প্রিন্সেস। ইভা খুশিতে গদগদ হয়ে মাকে জড়িয়ে ধরে বলে উঠল, আম্মু নিপুফু আমায় প্রিন্সেস বলেছে। আমি প্রিন্সেস, তুমি কুইন আর বাবা কিং। ইভার কথায় সবাই হেসে উঠল।
তবে সে হাসির মাঝেই আদ্রকে সিঁড়ি দিয়ে নামতে দেখা গেল। পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে নামছে সে। নিপুণ এক নজর সেদিকে তাকালো তো আর চোখ ফেরাতে পারল না সে। নির্লজ্জ চোখ সে দিকেই স্থির হলো। হৃৎপিণ্ডটা দ্রাম দ্রাম করে বাজতে লাগলো। বেশ শব্দ হলো বোধহয়। নির্লজ্জ মনে একটা গান বেজে উঠছে বারংবার। বাবরি কাটা তার চুলের বাহার, মুচকি হাসি, হাসি মুখটা যে তার। বাবরি চুলওয়ালা, ওই লাল কুর্তাওয়ালা, দিলে বড় জ্বালা রে। পাঞ্জাবিওয়ালা, আমার অস্তিত্বে শুধুই তুই। পাঠ ৪৪। সাবিকুননাহার নিপুণ। হাসিনা বেগম অর্পাকে তৈরি করে দিচ্ছে। অর্পার মুখটা ভীষণ শুকনো আর ফ্যাকাশে লাগছে। হাসিনা বেগম আলমিরা থেকে লাল পেরে একটা সোনালী রঙের জামদানি শাড়ি বের করেছেন। খুব যত্ন সহকারে খাটের উপরে রাখলেন শাড়িটা। পরপরই অর্পাকে ফ্রেশ হয়ে আসার জন্য তাড়া দিলেন তিনি। অর্পা কাঠপুতলির মতো শুধু তার মায়ের কথা শুনে গেল। বেশ কিছুক্ষণ পর অর্পা ফ্রেশ হয়ে আসলে হাসিনা বেগম তাকে সুন্দর করে শাড়িখানা পরিয়ে দেয়। শাড়িটা পরাতে পরাতে তিনি অর্পার সাথে অনেক কথা বলেছেন, প্রত্যুত্তরে অর্পা হুহা ছাড়া কিছুই বলেনি। সে নিশ্চুপ। মনে হচ্ছে কেউ তার মুখের বুলি কেড়ে নিয়েছে। ঠিক তখনই আগমন হলো অর্পার মামা আর মামাতো বোনের। হাসিনা বেগমের একমাত্র ভাই এমদাদুল চৌধুরী, তার স্ত্রীর নাম আফিয়া বেগম, তাদের মেয়ে জোয়া চৌধুরী। অর্পাকে ছেড়ে হাসিনা বেগম ভাইয়ের কাছে গিয়ে তার সাথে কুশল বিনিময় করল। তখনই পাশ থেকে জোয়া বলে উঠল, ফুফি তুমি দেখছি তোমার ভাইকে পেয়ে আমাকে একদম ভুলেই গেছ। হাসিনা বেগম মুচকি হাসলেন ভাইঝির কথায়। জড়িয়ে ধরলেন তিনি জোয়াকে। আমি কি তোকে ভুলতে পারি? কেমন আছিস বল? মা আসেনি কেন? আমি খুব ভালো আছি। আর বলো না, মায়ের নাকি হাঁটুর ব্যথা বেড়েছে তাই আসতে পারবে না। হাসিনা বেগম মুখে হাসি ধরে রাখলেন। সে তো জানে কেন আফিয়া আসেনি। অর্পা এসে তার মামার সাথে কথা বলল। জোয়া ঠিক তখনই চলে গেল অর্পার কাছে, গা ঘেঁষে দাঁড়িয়ে বলে উঠল, আপু তোমার আজকে বিয়ে ফাইনাল করতে আসবে আর তুমি এমন সেজে আছো কেন? এখন আমি এসে গেছি, নো টেনশন। আমি তোমাকে সুন্দর করে সাজিয়ে দিব। কথা খানা বলে জোয়া অর্পাকে টেনে নিয়ে গেল আয়নার সামনে। হাসিনা বেগম তাকে কিছু বলতে যাবে তার আগেই রাসেলের ডাক পড়ল। হাসিনা বেগম অর্পাকে হালকা করে সাজাতে বলে চলে গেল, সাথে জোয়াকেও ইশারা দিয়ে গেল। রাসেল কোক আর মিষ্টি নিয়ে এসেছে। সেগুলো হাসিনা বেগমের হাতে সঁপে দিয়ে বলল, ফ্রিজে রেখে দাও। রান্না কতদূর? শেষ হয়ে গেছে? হাসিনা বেগম কোক মিষ্টি ফ্রিজে রাখতে রাখতেই জবাব দিল, রান্নাবান্না সব শেষ, তুই একটু তৈরি হয়ে নে। কি অবস্থা কইরা রাখছস নিজের? মা দেখতে আসবে আপনার মেয়েকে, আমাকে না। কথাটা বলে মুচকি হাসল রাসেল। পা বাড়ালো নিজের ঘরের দিকে। রাসেল যাওয়ার সময় হাসিনা বেগম বলে উঠল, তোর মামা এসেছে, দেখা করে যা। রাসেল নিজের ঘর থেকেই উত্তর দিল, আসার সময় তাদের সাথে দেখা হয়েছে। গোসল করে আসছি, পরে কথা হবে। হাসিনা বেগম আর কিছু বলল না। ভাইকে সোফায় বসতে দিয়ে চলে গেল রান্নাঘরে। টুকটাক কিছু কাজ পড়ে আছে, সেগুলো শেষ করেই অর্পার কাছে যাবেন তিনি। অর্পা এতক্ষণ ধরে মা আর ভাইয়ের সব কথা শুনছিল। দীর্ঘশ্বাস ফেলল সে। যার অন্তত পুড়ে ছাই হয়, সে ছাড়া কেউ এই পোড়া গন্ধ পায় না। নিপুণ উঠেছে আদ্রের গাড়িতে। জুবাই শিকদার আর অনিমা শিকদার এক গাড়িতে। জয়নাল শিকদার আর জেসমিন শিকদার এক গাড়িতে। সাথে ইভা আর ইভানও আছে। সোহাইব যে গাড়িটা চালাচ্ছে সেটাতে জুনায়েদ শিকদার আর আখি শিকদার উঠেছেন। নিপুণকে হাজার জোর করেও তাদের সাথে উঠানো যায়নি। তাল বাহানার চক্কর কেটে আদ্রের গাড়িতেই উঠেছে। নিপুণ বারে বারে আদ্রের মুখপানে তাকাচ্ছে। তার মনে হচ্ছে আদ্র তাকেই দেখছে, কিন্তু যখনই তাকাচ্ছে তখনই দেখছে আদ্র সামনের দিকে তাকিয়ে আছে। আদ্রের এভাবে সামনের দিকে তাকানো দেখে তার গা পিত্তি জ্বলে যাচ্ছে। নিজে নিজে বিড়বিড় করে বলে উঠল, এত কষ্ট করে কার জন্য সাজলাম? একবার তাকাচ্ছে না পর্যন্ত। ধুর, এত কষ্ট করে এই গাড়িতে উঠলামই বা কেন আমি? বিরক্তিতে নিপুণের গাল মুখ ফুলে হয়েছে, মেরুন রঙে রাঙা ঠোঁট জোড়া ফুলে ফেফে রয়েছে। আদ্র সাইড করে গাড়ি খানা থামালো। কল দিল কাউকে। হ্যালো,
মেজো চাচ্চু আমি মিষ্টি নিয়ে নিব, তোমরা গাড়ি টানো। কলের ওপাশে জুনায়েদ শিকদারের গলা শোনা গেল না। এপাশ থেকে আদ্র আবার বলে উঠল, তাহলে তোমরা ফল নিয়ে নাও। কথা খানা বলে আদ্র কল কেটে দিল। মোবাইলটা পকেটে পুরে নিপুণের দিকে তাকালো সে। নিপুণ আগে থেকেই আদ্রের দিকে তাকিয়ে আছে, হঠাৎ করে আদ্র তার দিকে তাকানোর কারণে নিপুণ ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। এত সেজেছিস কেন? আদ্রের শান্ত কণ্ঠে নিপুণের শরীর ঠান্ডা হয়ে এলো। মিন মিন করে বলল, সরি, আমি আর আপনার সাথে রাগ করব না। আপনার সব কথা শুনব। আমার প্রশ্ন এটা না নিপুণ, তুই আজকে এত সেজেছিস কেন? মনে হচ্ছে তোকে দেখতে যাচ্ছে কেউ। কথা বলছিস না কেন? এত সেজেছিস কেন? আপনার জন্য। কথা খানা বলেই নিপুণ চোখ বন্ধ করে নিল। ব্যাস এতটুকু কথাই ছিল আদ্রের মন মস্তিষ্ক ঠান্ডা করার জন্য। কিঞ্চিত হাসল সে। তবে সে হাসি দেখতে পেল না নিপুণ। দেখবেই বা কি করে? সে তো এখন চোখ বন্ধ করে আছে। আদ্র নিজের এই মুচকি হাসি খানিকের মধ্যেই বিলুপ্ত করল। আগের মতো করেই বলে উঠল, আমার জন্য কেন সেজেছিস? নিপুণ চোখ খুলে ফেলল তৎক্ষণাৎ। উদ্দীপ্ত কণ্ঠে প্রশ্ন করল, আমার জন্য কেন সেজেছি সেটার মানে কি আদ্র ভাই? আপনার জন্য সেজেছি মানে আপনার জন্য সেজেছি। নিপুণ কিছুক্ষণ চোখ এপাশোপাশ করে বলে উঠল, আচ্ছা আদ্র ভাই, সাজ কি খারাপ হয়েছে? আমাকে কি পেতনির মতো লাগছে? নিপুণের এমন কথায় আদ্র মনে মনে হাসল। নিপুণের চোখের দৃষ্টিতে তাকিয়ে আদ্র বলে উঠল, আমার সামনে আর কখনো এভাবে সাজবি না। ঠোঁটে তো এমন রঙের লিপস্টিক মোটেও দিবি না। উল্টো পাল্টা কিছু হয়ে যেতে পারে। এবারের জন্য মাফ করে দিলাম তোকে, এর পরের বার যদি কিছু হয়ে যায়, কোনো অঘটন ঘটে যায়, তার দায় আমি নেব না। সম্পূর্ণ দায় তোর হবে। তখন কথা খানা বলার সময় আদ্র নিপুণের গলার দিকে নজর দিল। তৎক্ষণাৎ প্রশ্ন করে ফেলল সে, তোকে যেই চেইনটা দিয়েছি ওইটা কোথায়? নিপুণ আদ্রের প্রথম কথা বুঝে উঠার আগেই আদ্রের আরেকটা প্রশ্ন তার মাথা পুরো আউলিয়ে দিয়েছে। নড়েছে বসে আলগে ব্যাগের থেকে চেইনটা বের করে ধরেছে আদ্রের সামনে। পরিসনি কেন? আপনি কাল এটা রেগে দিয়েছিলেন তাই পরিনি। এখন পরে নেয়। আপনি পরিয়ে দিন। আমি পারবো না, তুই পরে নে। স্টিয়ারিং এর দিকে তাকিয়েই কথা খানা বলল আদ্র, আপনিই পরিয়ে দিন, না হলে আমি পরব না। নিপুণের শেষের কথায় আদ্র তার হাত থেকে চেইনটা নিয়ে অগ্রসর হল নিপুণের দিকে। মুহূর্তে কাছাকাছি চলে গেল দুইটি সত্তা। নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ শোনা গেল তাদের। দুজনেই ভারী হল ক্রমশই। ফর্সা খালি গলা দেখে আদ্র তার হুঁশ খুইয়ে ফেলল। মুহূর্তেই বেসামাল হয়ে পড়ল সে। চেইনের হুক লাগাতে গিয়ে আদ্র ঠোঁট অগ্রসর করল নিপুণের ঘাড়ের দিকে। ঠিক তখনই পাশের গাড়ির হর্নে আদ্রের হুঁশ ফিরে আসে। ছিটকে সরে যায় নিপুণের থেকে। নিপুণ এখনো চোখ বন্ধ করে আছে। নিঃশ্বাসটা মনে হয় আটকে আছে গলায়। ফেলতে পারছে না। আদ্র নিজের চুল খামচে ধরল। ধারালো গলায় বলল, এই জন্যেই বলেছি নিজে পড়ে নেয়। শুনিসনি? আমি বলেছিলাম কিছু অঘটন ঘটে গেলে দায় আমার থাকবে না। কথা খানা শেষ করেই আদ্র বেরিয়ে গেল গাড়ি থেকে। হয়তো এখন এটাই ভালো। আদ্র চলে যেতেই নিপুণ চোখ খুলে গভীর নিঃশ্বাস টানল। এক মুহূর্তের জন্য মনে হলো সে প্রাণ হারাতে বসেছে। শরীরের তাপমাত্রা বাড়তে লাগলো, মনে হলো যেন আগুন ধরে যাচ্ছে। কান গরম হয়ে উঠেছে। এসব কি স্বপ্ন, নাকি বাস্তব? নিপুণ তার চারপাশে তাকিয়ে বুঝতে চেষ্টা করল। ওই মুহূর্তের সব অনুভূতিগুলি যেন মিশে গেছে একসাথে, ভয়, উদ্বেগ, উত্তেজনা, ভালো লাগা, ভালোবাসা। ঘামতে লাগলো সে। আমার অস্তিত্বে শুধুই তুই। পাঠ ৪৫। সাবিকুননাহার নিপুণ। আদ্র বেশ দক্ষতার সহিত গাড়ি চালাচ্ছে। নিপুণ চুপচাপ বসে আছে তার পাশে। মাথাটা নিচু করে রেখেছে সে। তাকাচ্ছে না আর আদ্রের দিকে, আপাতত ডান হাত দিয়ে বাম হাতের নখগুলো খুঁড়তে ব্যস্ত সে। পারছে না নখগুলো তুলে নিয়ে আসবে। হাতের দিকেই দৃষ্টি নিবন্ধ করে রেখেছে প্রখরভাবে। মূলত লজ্জা নিবারণের জন্য এই পন্থা অবলম্বন করতে হয়েছে তাকে, তবে এত লজ্জার মাঝেও তার এখন আদ্র ভাইকে একবার দেখতে ইচ্ছে করছে। আদ্র ভাইও কি তার মতো লজ্জা পাচ্ছে?
তার মতো কি আদ্র ভাইয়েরও এখন নার্ভাস ফিল হচ্ছে? এত কিছুর পরেও নিপুণ একবার আদ্র ভাইয়ের চেহারাটা দেখবে বলে মনে মনে ঠিক করল। যেই ভাবা সেই কাজ, খুব দক্ষতার সাথে নিপুণ তার চোখ জোড়া 90 ডিগ্রি এঙ্গলে ঘুরালো। অতি সাবধানে নিপুণ একবার তাকালো আদ্রের দিক। ন্যানো সেকেন্ডের মাথায় সে চোখ সরিয়ে নিল। খুবই হতাশ হলো নিপুণ। মনে মনে বলে উঠল, কি লোক রে বাবা, আমি উনার এমন কর্মকাণ্ডে লজ্জায় মাথা তুলে তাকাতে পারছি না, আর উনি দিব্যি মুড নিয়ে গাড়ি চালাচ্ছেন। বলি একটুও কি লজ্জা লাগছে না? সরি ও তো বলল না। একটা সরি বললে কি জিভ খসে যেত? এমন একটা কাজ করার পরে উনার তো সরি বলা উচিত ছিল। উনি আমাকে সরি না বলে নিজেকে নির্লজ্জ প্রমাণ করেছে। আসলেই একটা নির্লজ্জ। বিড়বিড় করে বলে উঠল, আপনি একটা নির্লজ্জ আদ্র ভাই। মস্ত বড় নির্লজ্জ। ফের নিপুণ তার মনের কথা বদলে ফেলল। আলগা ঠোঁটে বলে উঠল, কিন্তু আমার তো এই নির্লজ্জ আদ্র ভাইকেই চাই। শুধু এবং শুধুমাত্র আদ্র ভাইকেই ভালোবাসতে চাই আমি। কথাগুলো ভাবতেই নিপুণের নখখুঁটার মাত্রা বাড়ল। আদ্র নিপুণের এমন কর্মকাণ্ড সেই কখন থেকেই খেয়াল করছে। কিছু বলল না সে। আজকে আর বাধা দিবে না সে নিপুণকে। এমনিতেই আজ অনেক অধিকার বোধ দেখিয়ে ফেলেছে সে নিপুণের প্রতি, এত অধিকার বোধের মালিক এখনো হয়নি। তার আগেই অগ্রসর হয়ে গিয়েছে সে। এটা মোটেও ঠিক হয়নি। আদ্র স্টিয়ারিংটা গায়ের জোরে খামচে ধরল। না, এখন আর ছাড় দেওয়া যাবে না। সামনে পরীক্ষা। এখন ওর মাইন্ড ডাইভার্ট করা যাবে না। সম্পূর্ণ পড়ালেখার উপরে রাখতে হবে। এর জন্য যা করতে হবে আদ্র সবকিছুর জন্য প্রস্তুত। একদম প্রস্তুত। কথাগুলো ভাবতে ভাবতে আদ্রের বুকের গভীর থেকে একটি দীর্ঘ তপ্ত শ্বাস বেরিয়ে এলো। তার দৃষ্টি পড়ল ভিউ মিররে। সেখানে নিপুণের ডাগর ডাগর আঁখি যুগল প্রতিফলিত হচ্ছে। কৃত্রিম সাজের পরেও এই চোখের জোড়া যেন হাসছে। আদ্র তার চোখ সরিয়ে নিল। নিপুণ যদি আদ্রের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে জানে, তাহলে কি এই হাসি থাকবে? দূরত্ব বাড়ালে কি নিপুণের ভালোবাসা একই রকম থাকবে? গাড়ি যত এগোচ্ছে সোহাইবের বুকের ভিতর তত টিপ টিপ করছে। হ্যাঁ, এই রাস্তা তো সে চিনে। অর্পাকে এই দিকেই নামিয়েছিল সে। গাড়ির গতি কমিয়ে জুনায়েদ শিকদারকে প্রশ্ন ছুড়ে দিল সোহাইব। আমরা ঠিক জায়গায় যাচ্ছি তো? পথঘাট ঠিক মতো চিনো তো? জুনায়েদ শিকদার সোহাইবের দিকে তাকিয়ে বলে উঠল, তোমার কি মনে হয় আমি আর তোমার মা আগে আসিনি? তোমার মতো এত গাধা আমরা নই যে অন্যের বাড়িতে চলে যাব। জুনায়েদ শিকদারের কথায় আখি শিকদার তেতে উঠল। তুমি চুপ করো। ছেলেটার জন্য মেয়ের হাত চাইতে যাচ্ছি আর তুমি ওকে গাধা বলছো? বলি মেয়ে পক্ষের সামনে এমন কথা বলো যাতে ওরা তোমাকে গাধা ভাবে। দুটো কথা বলে শান্তি নেই তোমাদের সাথে। ঘুরিয়ে পেঁচিয়ে কথার বস্তা আমার উপরে এসেই পড়বে। এই জন্য আমি কিছু বলি না। সোহাইব তাদের কথায় কান দিল না। কোনা মেয়ে দেখতে যাচ্ছে কে জানে? আদ্র না বললে সে কখনোই যেত না। আদ্রের উপর তার সম্পূর্ণ বিশ্বাস আছে। আদ্র জানে সে অর্পাকে ভালোবাসে। আদ্র কখনো সোহাইবের বিরুদ্ধে এই বিয়ে হতে দিবে না। নিশ্চয়ই কিছু করবে আদ্র। এই বিশ্বাসে সোহাইব চলেছে তাদের সাথে। বিয়ে তো সে যে কোনো মূল্যেই ভাঙবে। জোয়া অর্পাকে বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এখন দেখতে বেশ চমৎকার লাগছে অর্পাকে। জোয়া অর্পার থেকে বয়সে 23 বছরের ছোট হবে, কিন্তু কথাবার্তায় বেশ পটু সে। ভালোর ভালো খারাপের খারাপ। যার সাথে বন্ধুত্ব করে তার জন্য জীবন দিয়ে দিতে পারবে, কিন্তু যাকে তার পছন্দ হবে না তার সাথে হাজার জোর করেও ভাব করানো যাবে না। জোয়া বেশ খুঁটিয়ে খুঁটিয়ে অর্পাকে দেখছে। কিছু মিসিং মিসিং মনে হচ্ছে তার কাছে। ভালো করে দেখার পর জোয়া মুখ ফুটে বলেই ফেলল, তুমি মুখটাকে এমন বাংলার পাঁচের মতো করে রেখেছ কেন? একটু হাসো। সব কিছু কমপ্লিট, শুধু তোমার মুখের হাসিটাই মিসিং। এটা চলে আসলেই একদম পারফেক্ট লাগবে। জোয়ার কথার প্রেক্ষিতে অর্পা সামান্য হাসার চেষ্টা করল। সে হাসির মধ্যে মিশে ছিল কিছুটা সংকোচ, কিছুটা বাধ্যবাধকতা। এই মিথ্যে হাসিটা পারফেক্ট হলো কি না তা জানা নেই অর্পার। জোয়া কিছু বলতে যাবে তার আগেই নিচে গাড়ির আওয়াজ হলো। জোয়া উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল, এসে গেছে আপু, এসে গেছে তারা। অর্পার কলিজায় মোচড় দিয়ে উঠল। গলা শুকিয়ে গেল। কি হবে এখন?
সত্যিই কি তাকে বিয়ে করতে হবে? জোয়া অর্পার দিকে তাকিয়ে বলে উঠল। তুমি এখানে চুপচাপ বসে থাকবে, আমি নিচে দেখে আসি। কথাটা বলে জোয়া হাওয়ায় উড়াল দিল। সবাই গাড়ি থেকে বের হচ্ছে এমন টাইমে আদ্রের গাড়ি এসে উপস্থিত হয়েছে। গাড়ি সাইড করে রেখে নিপুণকে নামতে আদেশ দিল। নিপুণ নামার সময় পেছনের সিট থেকে 2 হাতে মিষ্টির প্যাকেটগুলো নিয়ে নিল। একটা হাত এগিয়ে দিল আদ্রের দিকে। আদ্র তার হাত খালি করে নিপুণের 2 হাত থেকেই দুটো প্যাকেট নিয়ে নিল। তারপর সামনে হাঁটার জন্য ইশারা দিল। আপনি 2টাই নিয়ে নিলেন কেন আদ্র ভাই? তুই 2টা একসাথে পারবি না তাই। আমি 2টা একসাথে পারবো না, কিন্তু একটা তো নিতে পারবো। দিয়ে দিন আদ্র ভাই। হাতটা ভীষণ খালি খালি লাগছে। আদ্র থামে জাজ নিপুণের শেষের কথায়। নিপুণ তো সেই কখনোই থেমে গেছে। আদ্র নিপুণের দিকে তাকিয়ে বলে, হাতটা ভীষণ খালি খালি লাগছে? হুম। আদ্র কাল বিলম্ব না করেই মিষ্টির 2টা প্যাকেটই এক হাতে নিয়ে নিল। অপর হাত পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে গাড়ির চাবি, মানি ব্যাগ আর তার মোবাইলটা বের করে নিপুণের হাতে ধরিয়ে দিল। এই নিয়ে এবার আর হাত খালি খালি লাগবে না। নিপুণ শুধু তাজ্জব নয়নে দেখে গেল আদ্রের কার্যক্রম। এমদাদুল চৌধুরী আর রাসেল এসে তাদের সবাইকে এগিয়ে নিয়ে গেল ঘরের দিকে। রাসেলকে দেখে সোহাইব আকাশ থেকে পড়ল। রাসেল এখানে? রাসেল এখানে কি করছে? তারা যে মেয়ে দেখতে এসেছে, রাসেল কি তাদের আত্মীয়? অর্পা ও কি থাকবে এখানে? কত ধরনের কথা মনে হতে লাগলো সোহাইবের। বসার ঘরে আসতেই হাসিনা বেগম আর জোয়া বেশ কয়েক ধরনের নাস্তা সাজিয়ে দিয়েছেন সোফার সামনে রাখা ওই টি টেবিলে। শিকদার বাড়ির সবার সাথেই বেশ সখ্যতাপূর্ণ কথা বলছেন এমদাদুল চৌধুরী। সোহাইবের চোখ কাউকে খুঁজছে। ভীষণ অস্থির হয়ে আছে সে। রাসেল আছে সোহাইবের পাশে। বেশ আনন্দের সহিত কথা বলছে সে। কথা বলার এক ফাঁকে সোহাইব বলে উঠল, তুই এখানে রাসেল? সোহাইবের কথায় রাসেল বেশ থতমত খেয়ে যায়। আমতা আমতা করে বলল, ভাই আমার বাসায় আমি থাকবো না? কোথায় যাব? ফাজলামো করিস না রাসেল। সোহাইবের ব্রু কুচকানো। যা বাবা, আমি আবার ফাজলামো করতে যাব কেন? কিছুক্ষণ থেমে রাসেল এবার ভাব নিও বলে, ভুলে যেও না তোমরা যে মেয়ে দেখতে এসেছো আমি তার ভাই। সম্বন্ধে তোমার শালা। আমার সাথে এভাবে কথা বললে বিয়ে কিন্তু ক্যান্সেল করে দিব। রাসেলের এমন কথায় সোহাইব তবদা খেয়ে গেছে। চেহারায় ও ফুটে উঠেছে বিস্ময়। বিস্মিত নয়নে একবার রাসেলের দিকে তাকালো তো আরেকবার তার পরিবারের সকলের দিকে তাকালো। বিস্ময় যেন তাকে আষ্টেপৃষ্ঠে ঘিরে ধরেছে। আবার রাসেলের দিকে তাকাতেই মুচিকি হাসল রাসেল। তখনই আরেক দফা তবদা খেল সে। আমার অস্তিত্বে শুধুই তুই। পাঠ 46। সাবিকুননাহার নিপুণ। সোহাইব তবদা মেরে বসে আছে সে কখন থেকে। সবাই তার সাথে এমন কি করে করতে পারে এই ভেবেই কুল পায় না সে। সবার কথা বাদ দিয়ে শুধু আদ্রের কথা ভাবছে। আদ্র কি তাকে একবার জানাতে পারত না? তাহলে তো সে এইভাবে সেজে আসতো না, বেশ পরিপাটি হয়ে নজর কাড়া লুক দিয়ে আসতো সে। এসব কথা ভেবে এখন তার বেশ আফসোস হচ্ছে। নিপুণ বসেছে সোহাইবের পাশে। তার সোজাসুজি বসেছে আদ্র। নিপুণের হাতে এখনো আদ্রের দেওয়া মোবাইল, গাড়ির চাবি আর মানি ব্যাগ এটে আছে। এগুলো এখনো আদ্র তার থেকে নেয়নি। অগত্যা হাতে নিয়েই বসে আছে সে। তবে আদ্র ভাইয়ের কোনো জিনিস এইভাবে হাতে নিতে দিলে সে সারা জীবন তা হাতে নিয়ে কাটিয়ে দিতে পারবে। হাসিনা বেগম আর এমদাদুল চৌধুরী সবার সাথে বেশ ভদ্রতা বজায় রেখে মার্জিত ভঙ্গিতেই কথা বলছে। হাসিনা বেগমের সাথে নিপুণের বেশ সখ্যতা গড়ে উঠেছে ইতোমধ্যে। জোয়াও আছে এইখানে। নিপুণের সাথে সেও কথা বলেছে। বেশ লেগেছে নিপুণকে তার। নিপুণ একদম তার মতোই পাগলাটে। কথার এক ফাঁকে নিপুণ বলে উঠল, আমি একটু অর্পা আপুর কাছে যেতে চাই। নিপুণে কথাটা শেষ করে সবার দিকে এক নজর করে তাকায়। কেউ কোনো রিয়েকশন দিচ্ছে না বিধায় সে ইতস্তততে পড়ে যায়। মনে মনে বলে উঠে, এই যা ভুল কথা বলে ফেললাম বোধহয়। নিপুণের কথা শুনে কেউ কোনো রিয়েকশন না দিলেও তার পাশে বসা সোহাইব বেশ লজ্জা পেল। নিপুণ একবার তার মায়ের দিকে তাকালে তিনি নিপুণকে চোখ রাঙায়। নিশ্চয়ই তার মা মনে মনে এখন বলছে, এই মেয়ের আক্কেল কোনো দিনও হবে না।
নিপুণ তো তার মায়ের চোখে এমন কথাই খুঁজে পেল। নিপুণের কথা শুনে হাসিনা বেগম জোয়াকে বলে, যেন সে নিপুণকে অর্পার ঘরে নিয়ে যায়। জোয়া হাসিনা বেগমের কথা অনুযায়ী নিপুণকে অর্পার ঘরের দিকে নিয়ে গেল। যেতে যেতে তারা বেশ কিছু কথাও বলল। অর্পা পেছনে ফিরে বসে আছে, ঠিক তখনই নিপুণ অর্পাকে পেছনে থেকে ডেকে উঠল। ভাবি। কণ্ঠটা তার মনে বেশ পরিচিত ঠেকল। হ্যাঁ, এই কণ্ঠ সে চিনতে পারে, এটা নিপুণ। দ্বিতীয় সেকেন্ডও বিলম্ব না করে অর্পা দ্রুত এপাশ ফিরল। চোখের সামনে নিপুণকে দেখে সে সত্যিই হতবাক হয়ে গেল। বিস্মত কণ্ঠে বলে উঠল, তুমি এখানে নিপুণ? নিপুণ অর্পার কথায় মুচকি হাসে। সে দ্রুত পায়ে প্রবেশদ্বার অতিক্রম করে ঘরে প্রবেশ করল। ধীর পায়ে থেমে দাঁড়ালো অর্পার সামনে এসে। কেমন সারপ্রাইজ দিলাম তোমাকে? অর্পা যতটা না অবাক হয়েছে তার থেকে বেশি অবাক হয়েছে বোধহয় জোয়া। বিস্মিত নয়নে একবার নিপুকে আরেকবার অর্পাকে দেখছে সে। মনে মনে অসংখ্য প্রশ্ন উকি দিচ্ছে তার। অপেক্ষা না করে সাথে সাথেই সে প্রশ্নটি ছুড়ে দিল নিপুণের দিকে। তোমরা দুজন দুজনকে চিনো? জোয়ার কণ্ঠে ছিল তীব্র কৌতূহল ও অধীরতা। নিপুণ অর্পার দিক থেকে চোখ সরায়। বেশ উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠে, খুব ভালো করে চিনি। রাসেল স্যারের বড় আপু। প্রথমে আমার ও আপু ছিল, তবে এখন আমার ভাবি হবে। কথাটা বলার সময় নিপুণের কণ্ঠে আনন্দের ঝিলিক স্পষ্ট হল। অর্পা হতবাক হয়ে আছে। বিস্মিত কণ্ঠে প্রশ্ন করল, তার মানে সোহাইব? অর্পার কথায় নিপুণ মাথা উপর নিচ নামাল। এই দিকে তাদের অর্ধেক কথা জোয়া বুঝতেই পারল না। তবে এটা সে বেশ বুঝতে পেরেছে, শিকদার পরিবারকে অর্পা বেশ ভালো করে চিনে। জোয়া নিপুণকে সব কথা বলার জন্য তাড়া দিল। এখন যেন এই কথাগুলো শোনা জোয়ার মুখ্য কাজ। নিপুণ খাটের দিকে এগিয়ে গিয়ে সেখানে বসে বেশ আরাম করে বসে সব কথা খুলে বলতে লাগলো জোয়াকে। সোহাইব আর অর্পার দেখা হওয়া, নিপুণকে অর্পার পড়াতে যাওয়া, সব কিছু। তবে কিছু কথা নিপুণ জোয়াকে বলে না। সে কথাগুলো না বলাই উত্তম মনে করল নিপুণ। অর্পা যদি জানাতে চায় কখনো তবে জানাবে। সে এত কথা আগ বাড়িয়ে বলতে যাবে না। বসার ঘরে বিয়ের ডেট ফাইনাল হচ্ছে। তখনই এমদাদুল চৌধুরী বলে উঠল, আপনারা আগে মেয়ে তো দেখুন। আমাদের মেয়ে দেখে ডেট ফাইনাল করতে হবে না ভাইজান। মেয়ে আমাদের একবার দেখা হয়ে গেছে। এখন দেখাটা তো হচ্ছে একটা আনুষ্ঠানিকতা মাত্র। অর্পাকে তো আমার সেই প্রথম থেকেই পছন্দ করা। হাসিনা বেগম বললেন। তাও। তখনই অনিমা শিকদার বলে উঠল, সমস্যা নেই আপা। অর্পাকে আনতে বলুন। হাসিনা বেগম অনিমা শিকদার আর আখি শিকদারের কথায় খুশি হলেন। তিনি গিয়ে ঘর থেকে অর্পাকে নিয়ে আসেন। সাথে আছে জোয়া আর নিপুণ। অর্পা বেশ লাজুক ভঙ্গিতে আছে। বসার ঘরে আসতেই আখি শিকদার আর অনিমা শিকদার গিয়ে অর্পাকে ধরে নিয়ে আসে। অর্পা সবাইকে সালাম দেয়। সবাই সালামের উত্তর দিল। অনিমা শিকদার অর্পাকে ধরে নিয়ে গিয়ে সোহাইবের পাশে বসিয়ে দিল। তারপর তিনি তার জায়গায় গিয়ে বসে পড়ল। অর্পা এখনো মাথা তুলে সোহাইবের দিকে তাকায়নি। মাথা বেশ নিচু করে রেখেছে। লজ্জা তাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে। মাথা তুলবে কি করে? সোহাইব স্বাভাবিক ভঙ্গিতে বসে রয়েছে, তার মুখে এক ধরনের নিশ্চিন্ততার ছাপ। সবাই যখন বিয়ের ডেট ফাইনালে ব্যস্ত তখন আদ্র বলে উঠল, বিয়ে কয়েক মাস পরে হলে ভালো হবে। আদ্রের কথায় সবাই বেশ চমকে উঠে। পাশে থাকা নিপুণও বেশ অবাক হলো আদ্রের এমন কথায়। কেন? জুবায়ের শিকদার বেশ গুরুতর ভঙ্গিতে প্রশ্ন করল। আদ্র সবার দিকে দৃষ্টি দিল। সবার চোখে মুখে ঠিক একই প্রশ্ন বিদ্যমান। কেন? এইখানে এসে আদ্র প্রয়োজনের থেকে বেশি কোনো কথা বলেনি। যা কথা হয়েছে তা জুবায়ের শিকদার, জুনায়েদ শিকদার আর জয়নাল শিকদারই বলেছেন। তবে এখন কথাটি গুরুত্বপূর্ণ, তাই আদ্রকে বলতে হচ্ছে এই কথাগুলো। সবার সামনে আদ্র তার দৃঢ় কণ্ঠে বলে উঠল, আপনারা সবাই কিছু মনে করবেন না, আমি অন্য কিছু বোঝাতে চাইছি না। আসলে এখন বিয়েটা না হওয়াই ভালো। আসলে নিপুণের কিছু মাসের মধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এখন যদি বিয়ে হয়ে তাহলে পড়াশোনায় প্রচণ্ড রকমের একটা গ্যাপ পড়বে। তাই যদি বিয়ের ডেট পরীক্ষার পর ফেলা হয়, এটা খুব ভালো হবে। আদ্রের এমন কথায় জুনায়েদ শিকদার বেশ খুশি হলেন।
তার তো নিপুণের পরীক্ষার কথা মনেই নেই। তিনিও আদ্রের কথায় সাই জানালেন। তার সাথে সাথে শিকদার বাড়ির সবাই একমত হলেন। হাসিনা বেগমও বেশ খুশি হলো আদ্রের কথায়। বিয়েটা কয়েক মাস পরে হলে হাতে একটু সময় পাওয়া যাবে। বিয়ে জিনিসটা তো আর হুট করেই দিয়ে দেওয়া যায় না। এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। আখি শিকদার গিয়ে অর্পাকে সেই সোনার ব্রেসলেটটা পরিয়ে বিয়ে পাকা করল। সবার সহমতে বিয়ে ঠিক করা হলো আরও 3 মাস পরে। সবাই দুপুরে খাওয়া দাওয়া শেষ করল অর্পাদের বাড়িতে। হাসিনা বেগম বেশ আয়োজন করেছেন। তার একমাত্র মেয়ের বিয়ের পাকা কথা বলতে এসেছে, তিনি কোনো আয়োজন বাদ রাখেনি। শিকদার বাড়ির সবাই অর্পার বাড়ির লোকজনের আতিথেয়তায় মুগ্ধ। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ কথা বলল তারা। হাসিনা বেগম তাদের বাড়ি ঘুরিয়ে দেখাতে লাগলো শিকদার বাড়ির বধূদের। বেশ কথাও বলছে তারা। নিপুণ একাই এসেছে অর্পাদের ছাদে। উদ্দেশ্য কিছু ছবি তোলা। কিন্তু এখানে এসে আদ্রকে দেখে সে থমকায়। আদ্র দাঁড়িয়ে আছে অর্পাদের ছাদের রেলিং ঘেঁষে, উল্টো দিক ঘুরে দাঁড়িয়ে থাকার কারণে সে নিপুণকে দেখতে পেল না। নিপুণ গুটি গুটি পায়ে হেঁটে আদ্রের কাছে যায়। নিঃশব্দে, ছাদে কেন এসেছিস তুই? হতাশ হলো নিপুণ। এত আস্তে আস্তে পা ফেলল নিপুণ, তাও আদ্র বুঝতে পেরেছে কিভাবে? আপনি বুঝতে পেরেছেন কিভাবে আদ্র ভাই? আমি এসেছি যে। আপনি তো উল্টো দিক ফিরে দাঁড়িয়ে আছেন। নিপুণের কথায় আদ্র শুধু একটু মুচকি হাসল। তবে নিপুণ দেখতে পেল না সে হাসি। দৃষ্টির অগোচরে রয়ে গেলি সে হাসি। সে হাসি দেখতে পাওয়া এত সহজ নয়, সে হাসি তো মিলিয়ে যায় চোখের পলকে। তাইসিবাত ইনান নিপুণ সে হাসি দেখতে পাবে না। সে হাসি দেখতে হলে তাকে মিসেস শিকদার হতে হবে। মিসেস আদ্র শিকদার। নিপুণ এখনো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রের দিকে। বুঝে উঠতে পারছে না আদ্র কিসের ভাবনায় এত মশগুল হয়ে আছে। কি চলছে আদ্রের মনের গভীরে? কেনই বা এমন গরমে ছাদে দাঁড়িয়ে আছে? যদিও সূর্যের আলোর প্রখরতা নেই এমন, তবে তেজের প্রখরতায় যেন আকাশ বিচ্ছুরিত হচ্ছে। আকাশে তার অবস্থান পরিবর্তন হয়েছে খানিকটা, তবুও তেজ কম ছড়াচ্ছে না। বেঁকে গিয়েও বুঝাতে চাচ্ছে তার ক্ষমতা। কি করতে এসেছিলি তুই ছাদে? নিপুণের ধ্যান ছুটে আমতা আমতা করে বলে উঠে। ছবি তুলতে এসেছিলাম আদ্র ভাই। আদ্র স্থির ও শান্ত, নিপুণ তার মতিগতি বুঝে ওঠার আগেই আদ্রের শীতল কণ্ঠ তার কানে ভেসে আসে। এই দিকে আয়। আমার পাশে দাঁড়া। নিপুণের কথাটা বুঝতে কিছু সময় লাগল। সে এখন এক অদ্ভুত মায়াবী সুর রচনা করেছে। মনেমনে বলে উঠল, এটা আদ্র ভাই তো? সময় অপচয় না করে নিপুণ আদ্রের পাশে গিয়ে দাঁড়াল। আদ্র পকেট থেকে নিজের স্যামসাং গ্যালাক্সি S23 আল্ট্রাটা বের করল। সাথে সাথে নিপুণ অবাক হয়ে গেল। আদ্র ভাই, এটা কবে কিনলেন? 2 দিন আগে। নিপুণের কথা বন্ধ হয়ে গেল। এটা তো ওর প্রিয় ফোন। কদিন আগে তো সে ড্রিম ফোন লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। আচ্ছা, এই জন্য কি আদ্র ভাই এই ফোনটা কিনেছে? কি হলো, ছবি তুলবি না? নিপুণ এক খরা ছবি তোলার জন্য। নিপুণ গিয়ে আদ্রের পাশে দাঁড়ালো। তবে কিছুটা দূরত্ব রয়েই গেছে। আদ্র এক টানে নিপুণকে আরেকটু কাছে নিয়ে আসলো। নিপুণ ঠিক তখনই আদ্রের দিকে অবাক পানে তাকালো। সেই মুহূর্তটা বন্দী হলো আদ্রের ক্যামেরায়। আদ্র আরও কিছু ছবি তুলিল নিপুণের সাথে। কিছু ছবি তুলে দিল নিপুণকে। নিপুণও কিছু ছবি তুলে দিল আদ্রকে। কেউ জানতে পারল না এই নিস্তব্ধ ছাদে এক জোড়া লাভ বার্ড অগোচরে তাদের ভালোবাসা বিনিময় করছে। তারা দুজন দুজনকে ভালোবাসে। তবে সে ভালোবাসা প্রকাশ্য থেকেও গোপনে। কে বলেছে গোপনে ভালোবাসা যায় না? গোপনে অগোচরেই ভালোবাসার গল্প লেখা হয়, যেখানে প্রতিটি মুহূর্তে হৃদয়ের নিঃশব্দ চিৎকারও অনুভব করা যায়। অনুভব করা যায় সীমাহীন ভালোবাসা। আমার অস্তিত্বে শুধুই তুই। পাঠ 47। সাবিকুননাহার নিপুণ। নিপু, তোকে আমি প্রথমে প্রিয় সম্বোধন করিনি কেন জানিস? কারণ এখনো আমি তোকে প্রিয় বলার সেই বিশেষ অধিকার পাইনি। যে দিন তুই একেবারে আমার হয়ে যাবি তখন আমি তোকে প্রিয় বলে সম্বোধন করব। আমি যখন এই শিকদার বাড়িকে বিদায় জানাচ্ছি তখন তুই গভীর ঘুমে নিমগ্ন। ইচ্ছে করেই ঘুম ভাঙ্গাইনি তোর। তুই ঘুমা আমার তপ্ত হৃদয়ের দীর্ঘশ্বাস।
আমি খুব ভালো করেই খেয়াল রেখেছি আমি যতক্ষণ তোর কাছে কাছে থাকি তুই পড়ালেখা থেকে বিচ্যুত হয়ে যাস। তাই এখন এই মুহূর্তে আমার অনুপস্থিতিই শ্রেয় তোর জন্য। এর জন্য তুই আবার নিজেকে দোষ দিস না। আমি ইচ্ছে করেই দূরে সরে গেছি। ক্ষণিকের দূরত্ব যদি আমাকে সারা জীবন তোর সান্নিধ্য প্রদান করে, তাহলে সেই দূরত্ব মেনে নেওয়াই শ্রেয় নয়? তুই আমার অনুপস্থিতি অনুভব করিস না, মনে করবি আমি সব সময় তোর সাথেই আছি, হয়তো তোর হৃদয়ের কোনো এক গোপন কোণে। সেখানেই রেখে দিস এক লুকায়িত পদ্ম ফুলের মতো। রেখে দিবি তো? আমি চলে গেছি বিধায় বেশি খুশি হয়ে যাস না। মনে রাখিস আমি যত দূরেই যাই না কেন আমার নজর সব সময় তোর দিকেই থাকবে। তোর প্রতি সেকেন্ড প্রতি মিনিটের খবর আমার কাছে পৌঁছে যাবে সময়ে সময়ে। সো বি কেয়ারফুল। আর কোনো রকম ফাজলামোর কথা মাথায়ও আনবি না। আমাদের এই দূরত্ব মেটাতে চাস তো ভালো করে পড়াশোনা কর। শেষ পরীক্ষার দিন আমি চলে আসব সঠিক সময়ে। সেই দিন তুই তোর জীবনের সবথেকে বড় সারপ্রাইজটা পাবি। আই প্রমিস এন্ড ইউ নো আদ্র ডাজন্ট ব্রেক হিজ প্রমিস। সো বি প্রিপেয়ার। যাই হোক আমি এই প্রথম একটা চিঠি লিখলাম, আগে কখনো লিখিনি বিধায় অনেক কিছু জানি না। এই কয়েকখানা কথা লিখতে আমার হাত, মন সব ভেঙে গেছে। তুই আবার চিঠি পড়ে ভেঙে পড়িস না। চিঠি পড়ে আবার দেবদাস হয়ে যাস না। ভালো করে পড়িস। খেয়াল রাখিস নিজের। তোকে অনেক অনেক বেশি মিস করব। ইতি। আদ্র। চিঠি খানা পড়ে নিপুণের চোখ বেয়ে টপ্ত কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। চিঠি খানা ভাঁজ করে হাতের মুঠোয় পুরে নিল। আধ ঘন্টা যাবৎ বারান্দায় বসে আছে সে। শরীর ভীষণ ফুরবল লাগছে। আকাশ জুড়ে রোদের প্রখর আগ্রাসন। গ্রিলের ফাঁকে দিকে উত্তপ্ত রোদ এসে বারান্দার ভিতরে পড়ছে। তার মধ্যে কিছু উত্তপ্ত রশ্মি ছুঁয়ে দিচ্ছে নিপুণের সারা অঙ্গ। তারা কি জানে এই রশ্মির থেকে বেশি উত্তপ্ত এখন নিপুণের মন? জানে না। জানলে কি তারা এভাবে ছুঁয়ে দিত নিপুণকে? তারা যদি জানত নিপুণের মনের উত্তপ্ততার কথা তাহলে তারা হয়তো আকাশকে অনুনয় করে বলতো, ক্ষণিকের তপ্ত রোদ্দুরের মাঝে দাও মেঘের ছোঁয়া। বিষাদিনীর মনে যেন আজ আগুনের মায়া। রোদের চুম্বনে দগ্ধ তার হৃদয়। মেঘের ছোঁয়ায় সান্ত্বনা পাবে। আকাশ তুমি যদি জানতে তার মনের তাপ। মেঘের মাঝে লুকাতে তোমার রোদ্দুরের ভাব। কিন্তু আকাশ মেঘ করল না। ছায়া দিল না তাকে। এই রোদ্দুরে গা ভাসাতে লাগলো নির্দ্বিধায়। কি হলো কে জানে? এই সবের কোনো প্রভাব পড়ল না তার উপর। আদ্র এই শিকদার বাড়িতে নেই প্রায় 2.5 মাস হতে চলল। নিপুণের জীবনে এসেছে এক বিশাল পরিবর্তন। সব কিছুই বদলে গেছে নিমেষে। সে এখন সারাক্ষণ পড়া লেখার মাঝেই থাকে, তাই তো টেস্ট পরীক্ষায় সবার থেকে ভালো করেছে। এখন সে আর পড়ালেখায় ফাঁকি দেয় না। সে এখন আর সেই উড়নচণ্ডীটি নেই। বেশ বুঝদার হয়েছে সে। এত পরিবর্তনের মাঝে শুধু একটা জিনিসই এখনো একই রকম আছে। আদ্র ভাই। নিপুণ এক দীর্ঘ শ্বাস ফেলল। মৃদুস্বরে বলতে লাগল, আপনি এমন কেন করলেন আদ্র ভাই? এটা কি বেশি দরকার ছিল? একটা চিঠি দিয়ে কি এভাবে চলে যাওয়া যায়? হঠাৎ কি হলো যে আপনাকে এভাবে চিটাগং চলে যেতে হলো? শুধু আমার পড়ালেখা কম হয় সে কারণে? তা যদি হয় কেন আপনি আমার ওঠার অপেক্ষা করলেন না? অন্তত শেষবার দেখা দিয়ে যেতেন। আপনি কেন আমায় বলে গেলেন না আদ্র ভাই? আপনার যাওয়ার থেকে আমায় বেশি কষ্ট দিয়েছে আপনার না বলে চলে যাওয়া। আপনি আমাকে বুঝতে পারেননি আদ্র ভাই। নিপুণ। আখি শিকদারের ডাকে নিপুণ চোখ মুছল। চিঠিখানা অগোচরে টবের ফাঁক দিয়ে রেখে দিল। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক করল খানিকের মাঝে। তুই এই রোদের মধ্যে বসে আছিস কেন? এমনি। এমনি কি? চেহারার কি হাল করেছিস তুই এই কয়েক মাসে দেখেছিস? যে পড়ালেখা শান্তি কেড়ে নেয় লাগবে না সে পড়ালেখা। আখি শিকদারের কথায় নিপুণ ক্ষীণ হাসল। বিষাদগ্রস্ত স্বরে বলে উঠল, তুমি বলছো এই কথা আম্মু? তোমার তো বেশি আক্ষেপ আমার পড়া লেখা নিয়ে। এখন তুমি এমন কথা বলছো? আখি শিকদার নিশ্চুপ। কি বলবে তিনি? নিপুণ তো সত্যি কথাই বলেছে। আখি শিকদারের ভাবনার মাঝে নিপুণ উঠে দাঁড়ালো। বারান্দা ত্যাগ করে ঘরের ভিতরে প্রবেশ করল। ক্ষীণ স্বরে বলে উঠল, দরজাটা বন্ধ করে দিও। আমি এখন একটু ঘুমাবো। অগত্যা।
আখি শিকদার আর কথা বাড়াল না। বারান্দার দরজাটা বন্ধ করে তিনি রুম ডোরটি ভিড়িয়ে দিলেন, অতঃপর ত্যাগ করলেন সে স্থান। আখি শিকদার যাওয়ার পরপর নিপুণ খাট থেকে নেমে বারান্দায় যায়। তারপর টবের পেছনে থেকে বের করে আনে আদ্রের সে চিঠিখানা। খানিকের মধ্যে বারান্দা ত্যাগ করে সে। দরজাখানা আগের মতো বন্ধ করে চলে যায় আলমিরার কাছে। খুব যত্ন সহকারে চিঠিটা তুলে রাখে সেই মেরুন রঙের শাড়ির ভাঁজে। চলবে।